সবাই দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এটা বাদ রেখেছিলাম যে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস আর একটা হচ্ছে লাস্টেরটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এই দুইটা আসলে আমি বলেছিলাম যে গত ক্লাসে এটা আসলে কোয়ালিটি চ্যাপ্টার, পিএমবকের কোয়ালিটি চ্যাপ্টারের সাথে অনেক সম্পর্ক আছে এটা। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 8 পিএমবক কোয়ালিটি ম্যানেজমেন্ট। তাহলে আমরা কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে 3টা চ্যাপ্টার বা 3টা টপিক পাচ্ছি যেটা একদম ডাইরেক্টলি কোয়ালিটির সাথে রিলেটেড। একটা হচ্ছে লেসন 2 এর ছিল টপিক ডি কিংবা ই ছিল যেটা প্ল্যান এন্ড ম্যানেজ কোয়ালিটি, আর এরপরে এই দুইটা টপিক, এই দুইটাও আসলে কোয়ালিটির সাথে কানেক্টেড। আর কমপ্লায়েন্স নিয়ে এর আগে আসলে কমপ্লায়েন্স এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট খুবই অল্প কথাবার্তা ছিল পিএমবকে। তবে এখানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টে একটা প্ল্যানিং ডকুমেন্টের কথা বলা ছিল পিএমবকে বেশ অনেক আগে থেকে, সেটার নাম ছিল প্রসেস ইমপ্রুভমেন্ট প্ল্যান, পিআইপি। সো প্রসেস ইমপ্রুভমেন্ট প্ল্যান তৈরি করতে বলা হতো যখন কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা হয়। তার মানে যদি আমরা কোনো প্রসেস ইমপ্রুভমেন্টের স্কোপ পাই সেটা অলওয়েজ ট্রাই করতে হবে এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে থ্রুআউট দ্য লাইফ সাইকেল অফ প্রজেক্ট। তবে কমপ্লায়েন্স নিয়ে খুব কম কথাবার্তা ছিল। সো কমপ্লায়েন্সটা আসলে কিসের পার্ট? আমরা যদি ইএফ আর ওপিএ বলি তাহলে কিসের পার্ট এটা? কমপ্লায়েন্সটা ইএফ এর পার্ট, এক্সটার্নাল থেকে আসছে মেইনলি। ওপিএটা তো সাধারণত যে ট্রিপল পি ছাড়া তো আর এই লেসন লার্ন বাদ বাকি যত সব ইএফ এ ঢুকাই দিলি হলো সহজে মনে রাখার জন্য। রাইট। সো তো কমপ্লায়েন্স থেকে কিন্তু এই দুইটা থেকে খুবই একদম নতুন, যেহেতু অনেক কিছু নতুন আছে বেশ, মানে আমার এখান থেকে কিন্তু যেহেতু 14 থেকে 16টা প্রশ্ন আসবে এখানে এই টপিক থেকে, পুরো টপিক থেকে। তার মধ্যে এই দুইটা আসলে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট, বেশি প্রশ্ন আসার। এই 16-র মধ্যে দেখা যাবে হয়তো 10টা প্রশ্ন এখান থেকে আসছে বা 8টা প্রশ্ন এখান থেকে চলে আসছে। হ্যাঁ, সো 5-10টা প্রশ্ন এই দুইটা টপিক থেকে আসার কথা আমার কাছে মনে হয় আর কি। সো শুরু করি কমপ্লায়েন্স। সো এই টপিকটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এখনকার সময়তে খুবই দরকারি, তাই না? কমপ্লায়েন্স এনশিওর করা প্রজেক্টে। সো আমরা কোথায় আছি? ম্যানেজ কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস। সো এখানে আমরা কিছু টুল ইউজ করবো, স্পেশালি দেখবেন যে কোয়ালিটি টুল ইউজ করবো, কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, কোয়ালিটি অ্যাসুরেন্স আউটপুট, তারপর কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোলের অনেক টুলের কথা পিএমবকে বলা আছে। আপনি স্টুডেন্ট ম্যানুয়ালে বলা আছে, প্রেজেন্টেশন স্লাইডে ওইভাবে নাই। সব টুলগুলি আমরা ইউজ করবো যখন আমরা আসলে কমপ্লায়েন্স এনশিওর করবো। রিস্ক নিয়ে আমরা কাজ করছি, রিস্কের মধ্যে কিন্তু যেগুলো কমপ্লায়েন্স রিলেটেড রিস্ক সেগুলো কিন্তু আমাদের রিস্ক সাইজটা নিয়ে আসতে হবে যখন আমরা রিস্ক প্ল্যান করছিলাম, এবং সেটা রিস্ক সাইজটা তার জন্য আবার রেসপন্স প্ল্যান করতে হবে এবং থ্রু আউট দ্য প্রজেক্ট সেটা আবার ফলো আপ করতে হবে। যদি কোনো রিস্ক রিলেটেড কমপ্লায়েন্স ইস্যু যেটা রিস্ক যাওয়া দরকার সেরকম জিনিস। আর আমরা যেহেতু কমপ্লায়েন্স বলতেছি, কনফিগারেশন ম্যানেজমেন্ট তো সব জায়গায় আসলে কাজে লাগাতে হবে আমাদেরকে। কোন কোন আইটেম আমাদের কমপ্লায়েন্স আইটেম হবে এবং সেই আইটেমগুলোকে ট্র্যাক করতে হবে, ভার্সন কন্ট্রোলিং করতে হবে এবং একদম থ্রু আউট দ্য লাইফ সাইকেল এটাকে দেখতে হবে যে আমরা এক কমপ্লায়েন্সকে মিট করতে পারছি কিনা, সেটাকে এনশিওর করা। এক্সিকিউশন রিপোর্ট আমাদেরকে হেল্প করবে যে আসলে কমপ্লায়েন্স রিলেটেড সমস্ত কিছু আমাদের ঠিকমতো ডেভেলপ হয়েছে কিনা। এখানে আমরা ক্লাসের প্রথম থেকে শিখেছিলাম যে ওয়ার্ক পারফরমেন্স ডেটা, ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন আর ওয়ার্ক পারফরমেন্স রিপোর্ট। এক্সিকিউশন রিপোর্ট মানে হচ্ছে আসলে ওয়ার্ক পারফরমেন্স রিপোর্ট। তো সেই রিপোর্টগুলো আমরা দেখবো। আর কমপ্লায়েন্সের কিন্তু একটা বড় পার্ট থাকে কোথায়? এই যে এটাতে কিন্তু নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, তাই না? এটা তো ডাইরেক্টলি ফাংশনাল রিকোয়ারমেন্টস না। আমরা কিন্তু রিকোয়ারমেন্টকে দুই ভাগে ভাগ করছিলাম, ফাংশনাল একটা হচ্ছে নন ফাংশনাল। সো ফাংশনাল যেটা ডাইরেক্টলি বিজনেসের সাথে কানেক্টেড, আর নন ফাংশনাল হচ্ছে ক্যাপাবিলিটি, মেইনটেনেবিলিটি, সিকিউরিটি, সাপোর্টেবিলিটি, এই জিনিসগুলো, এগুলো কিন্তু সবই নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। তারপরে কপিরাইট, তো এই সবগুলি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা কমপ্লেক্স নিয়ে কাজ করব। আর সাইন অফ খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন অথরিটি সাইন অফ লাগবে আপনার কমপ্লেক্স ইস্যু করার জন্য। সেটা যখনই দরকার হবে তখনই আপনি এটা ইউজ করবেন, সাইন অফ অ্যান্ড অ্যাপ্রুভালস। আর ভেরিয়েন্ট অ্যানালাইসিস দিয়ে আপনি বের করবেন যে আসলে কমপ্লায়েন্স থেকে ভেরিয়েন্ট হচ্ছে কিনা, আমরা ভেরিয়েন্স হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমরা কিভাবে আবার কোপ আপ করতে পারি। টলারেন্সটা খুব ইম্পর্টেন্ট, টলারেন্স এবং এসকেলেশন প্রসিডিউর। টলারেন্স আসলে আমাকে বলে দিবে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট লেভেলে বা প্রজেক্ট ম্যানেজার লেভেলে আমার কতটুকু মানে আছে আর কি, স্কোপ আছে। আমার যদি কোনো একটা আমার আওতার মধ্যে হয় সেটা আমি করে ফেলবো, কিন্তু যদি দেখি যে এটা আমার আওতার বাইরে চলে গেছে, ইমিডিয়েটলি আমার এসকেলেশন প্রসিডিউর অনুযায়ী
আমাদেরকে সেটাকে এসকেলেট করতে হবে। তারপর আমরা অডিট করব, কমপ্লায়েন্স এনশিওর করার জন্য অডিট করতে পারি। আর কমপ্লায়েন্স তো আসলে সব ডেটা নিয়ে আমরা করতে পারবো না, স্যাম্পলিং যেটা আমরা আগে শিখেছিলাম তাই না কোয়ালিটি চ্যাপ্টারে, স্যাম্পলিং ইউজ করবো। এই স্যাম্পলিং এর মধ্যে আমরা দেখেছিলাম দুইটাই আমরা ইউজ করতে পারি, একটা হচ্ছে ভেরিয়েবল স্যাম্পলিং, একটা হচ্ছে অ্যাট্রিবিউট স্যাম্পলিং। এই দুটো নিয়ে আবার একটু মেনশন আছে। আর আমরা বললাম যে কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল টুলগুলোকে ইউজ করতে হবে। অলরাইট, সো কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস, হ্যাঁ, এটা আসলে থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ প্রজেক্ট আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং কোথাও যাতে মিস না হয়, এটা হচ্ছে মেইন ফোকাস এই চ্যাপ্টারটার। রিস্ক যেটা বললাম, রিস্ক রেটের যদি কিছু কমপ্লায়েন্স যদি রিস্কের সাথে কানেক্টেড থাকে তাহলে অবশ্যই রিস্ক রেজিস্টারে নিয়ে আসতে হবে এবং তার জন্য রিস্কের যেরকম আমরা করছি রিস্ক আইডেন্টিফিকেশন, তারপরে কোয়ান্টিটিভ কোয়ালিটিভ অ্যানালাইসিস, তারপরে রেসপন্স প্ল্যান করছি, তারপরে বড় মেজর রিস্কগুলোর জন্য আমরা কন্টিনিউয়াসলি প্ল্যান করছি, তাই না? আবার কন্টেক্সট রিজার্ভের সাথে আবার আমরা অনেক যেগুলো মানে খুবই ক্রিটিক্যাল টাইপ রিস্ক সেগুলোর জন্য আবার করছি, আমরা ফল ব্যাক প্ল্যান তৈরি করছি। তার মানে প্ল্যান এ যদি কাজ না করে তাহলে আমরা প্ল্যান বি তে যাব। সেই জিনিসগুলো কমপ্লায়েন্সের ক্ষেত্রেও ট্রু আর কি। সো যে একই কাজ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, রিস্ক ওনারকে ট্যাগ করতে হবে, ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে হবে এবং রেসপন্স প্ল্যান তৈরি করতে হবে। আর কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেমে এখানে একটু ডুপ্লিকেশন হয়ে গেছে ফিগারটাতে। এই যে আমরা আসলে কোন কোন রেকর্ডসকে বা কোন কোন ডেলিভারেবল বা কম্পোনেন্টকে আমরা ভার্সন কন্ট্রোল করতে চাই বা কনফিগারেশন ম্যানেজমেন্ট করতে চাই এবং কি কি অ্যাট্রিবিউট ম্যানেজ করতে চাই কাজ চাই সেটা আমাদেরকে রেকর্ড করতে হবে। তারপরে যদি কমপ্লায়েন্সের সাথে কানেক্টেড থাকে সেই ডেলিভারেবল গুলো তাহলে সেগুলোর আসলে আমাদেরকে কমপ্লায়েন্স ইনফরমেশনকে আইডেন্টিফাই করতে হবে এবং ভ্যালিডেট করতে হবে। এই দুইটা একই দেখা যাচ্ছে, আমার মনে হয় রিপিট হয়ে গেছে একই জিনিস। তারপরে আমরা যখন ডেলিভারি তৈরি হবে তখন আমরা দেখব যে সব ঠিক আছে কিনা এবং ডেলিভারিটা দেওয়া হচ্ছে কিনা, এবং মেইন কাজ হচ্ছে ট্র্যাকিং, ভার্সনিং এবং কন্ট্রোল করা কমপ্লায়েন্স। আচ্ছা, পটেনশিয়াল থ্রেটস টু কমপ্লায়েন্স, তার মানে কমপ্লায়েন্সকে আইডেন্টিফাই করতে জানতে হবে, তাই না? আইডেন্টিফাই করতে হবে যে কোনো নিউ ভালনারেবিলিটি আসছে কিনা, সেটা অলওয়েজ ফাইন্ড আউট করতে হবে। তারপর দেখতে হবে অলওয়েজ, মানে আপনাকে ওপেন থাকতে হবে যে কোনো লিগ্যাল এবং রেগুলেটরি কোনো রিকোয়ারমেন্ট চেঞ্জ হলো কিনা বা নতুন ইম্পোজ হলো কিনা, এটা অলওয়েজ আপনাকে সেটাকে দেখতে হবে আর কি। তারপর এরর্স আছে কিনা সেটা দেখতে হবে, বাগস আছে কিনা, তারপরে ল্যাক অফ অ্যাওয়ারনেস আছে কিনা, যেগুলো আসলে যেখান থেকে কমপ্লায়েন্স আসতে পারে। তো এগুলো হচ্ছে পটেনশিয়াল থ্রেট এরিয়া, যেখান থেকে আপনাকে অলওয়েজ দেখতে হবে, ফাইন্ড আউট করতে হবে কোনো কমপ্লায়েন্স ইস্যু আসে কিনা। আর আমরা যেটা বললাম সাইন অফ এন্ড অ্যাপ্রুভাল, তাহলে আমাদেরকে দেখতে হবে যে কার কার সাইন অফ এবং অ্যাপ্রুভাল লাগবে, কোন অথরিটি, কোন স্টেক হোল্ডার্স, কোন গভর্নমেন্ট রেগুলেটরি বডি, বা আমার অর্গানাইজেশনের কোনো অডিট বডি আছে কিনা বা পিএমও আছে কিনা, এই সবকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে এনশিওর করতে হবে থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ প্রজেক্ট যে আমরা আসলে ওটাকে টেস্টিং এবং ভ্যালিডেটিং করে কমপ্লায়েন্সটা এনশিওর করছি। যদি আমরা কমপ্লায়েন্স এনশিওর করি তাহলে আমাদের এইসব বেনিফিট হবে, তাই না? Early warning of potential threats to compliance, the ability to capture variances and determine a course of action, আর remediate compliance issues to avoid, মানে দূর করা আর কি। কমপ্লায়েন্স ইস্যু যদি আমরা দূর করি তাহলে কি হবে? তাহলে কি হবে? নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য টাইমলাইন, কস্ট ওভাররানস এবং ইনক্রিজ রিস্ক আমরা অ্যাভয়েড করতে পারবো। যদি কমপ্লায়েন্স ইস্যু আসে তাহলে আমরা রেমিডিয়েট করব, যেটা আমাকে হেল্প করবে এসব ব্যাপারে। তাহলে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, গাইডলাইন মানে হচ্ছে এর এক পর্যন্ত যে আলোচনা করছি সেটা আসলে গাইডলাইন মানে সামারি। সেখানে কি বলছে দেখেন, ডান্সারটা হচ্ছে ডিফাইন, ওই যে আমাদেরকে লিগ্যাল, রেগুলেটরি এবং আদার কনস্ট্রেন্ট থেকে আইডেন্টিফাই করতে হবে, ডিফাইন করতে হবে। তারপর বিজনেস রুলস আছে কিনা সেটা দেখতে হবে। আমার পার্টস অফ দ্য পটেনশিয়াল সলিউশন সাবজেক্ট টু কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস, কোনো ডেলিভারেবলে বা তার কোনো কম্পোনেন্টে কোনো কমপ্লায়েন্সের ইস্যুজ আছে কিনা সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। স্কোপের থেকে কোনো কমপ্লায়েন্স আছে কিনা, স্পেশালি নন ফাংশনাল রিকোয়ারমেন্টস থেকে। তারপরে দ্য স্টেক হোল্ডার্স রেসপন্সিবল ফর রিভিউইং, অ্যাপ্রুভিং এন্ড সাইনিং অফ দ্য কমপ্লায়েন্স, সেগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই মানে ডিফাইন করতে হবে। তারপরে কি করতে হবে? দ্য রিভিউ এন্ড অ্যাপ্রুভাল অ্যাক্টিভিটিস রিলেটেড টু কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস এন্ড দ্য রিস্ক এন্ড রিস্ক রেসপন্স রিলেটেড টু কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস।
throughout the life cycle of project আমাদেরকে ট্র্যাক এন্ড ম্যানেজ করতে হবে। সো আমরা আগে যে স্লাইডগুলো দেখলাম সেটা আসলে একটা সামারি। এটা এরপর হচ্ছে আসলে আমরা কিভাবে কমপ্লায়েন্সটা এনশিওর করব বেনিফিট দেওয়ার জন্য। সো কন্ট্রোল কোয়ালিটি টু হেল্প এনশিওর কমপ্লায়েন্স। আমরা জানি যে আমরা যেটা আলোচনা করেছিলাম, কারণ মনে আছে কোয়ালিটির মধ্যে কয়টা প্রসেস ছিল? এবং আমি বোধহয় এরকম একটা সিলিন্ডার দেখাইছিলাম, সেটা মনে আছে কিনা? একটা সিলিন্ডার দেখাইছিলাম, এই যে আমাদের ডেলিভারেবল এখান থেকে আমরা তৈরি করতেছি, মানে এটা ধরুন প্রসেস সিলিন্ডার। আমাদের কি করি প্রথমে? কোয়ালিটি মানে কোয়ালিটি প্ল্যান করা, তারপরে কোয়ালিটি কন্ট্রোল করা, তারপরে অ্যাসিওর করা, এরকম ম্যানেজ ছিল। হ্যাঁ, রাইট। তিনটা প্রসেস ছিল, প্ল্যান, কোয়ালিটি, তারপর হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। মানে আমরা প্ল্যান কোয়ালিটিতে যে প্রসিডিউরকে আইডেন্টিফাই করলাম আমাদের কোয়ালিটি এনশিওর করার জন্য বা কমপ্লায়েন্স, হ্যাঁ, কোয়ালিটি রিকোয়ারমেন্টস, সেটাকে আমরা অ্যাসিওর করব যে এটা আসলে হচ্ছে কিনা। বিশেষ করে প্রসেস কন্ট্রোল করবো আর কি কোয়ালিটি অ্যাসুরেন্সে। আর কন্ট্রোল কোয়ালিটিতে যে ডেলিভারেবলটা তৈরি হলো সেটা আমরা বিভিন্ন টেস্টিং করে, স্যাম্পল নিয়ে টেস্টিং করে, সেই টেস্টিং এর অনেক টেকনিক পিএমবক আলোচনা আছে এবং স্টুডেন্ট ম্যানুয়ালে জাস্ট বলা আছে আর কি। সো সেগুলো আমরা ইউজ করে একদম ডেলিভারেবল তৈরি মানে ভেরিফাই করব কন্ট্রোল কোয়ালিটির থ্রুতে, যাতে এটা সমস্ত কোয়ালিটি রিকোয়ারমেন্ট মিট করে এবং স্পেশালি কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টও যাতে সব মিট করে, সেটা হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি। সো এই তিনটা কিন্তু এইভাবে কানেক্টেড, প্ল্যান কোয়ালিটি, কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কন্ট্রোল কোয়ালিটি। কোয়ালিটি অ্যাসুরেন্স জেনারেলি প্রসেস নিয়ে কাজ করে, এটা বোধহয় বলেছিলাম আপনাদের, ভুলে গেছেন কিনা। আর কন্ট্রোল কোয়ালিটি কি নিয়ে কাজ করে? আউটপুট কিংবা ডেলিভারেবল নিয়ে কাজ করে। ঠিক আছে, মানে এই প্রসেস সিলিন্ডার থেকে বের হওয়া মানে কি ডেলিভারেবল তৈরি হয়ে গেছে, সেটা যাতে এখন এরর ফ্রি থাকে এবং কাস্টমার হাতে এরর সহ যাতে না যায়, সেই জন্য আমরা আবার কন্ট্রোল কোয়ালিটি দিয়ে চেক করে ডেলিভারেবল তৈরি করি। ঠিক আছে, আর কোনো যদি ডিফেক্ট থাকে তাহলে আমরা আবার এখানে আসবো, প্রসেস নিয়ে কোনো ডিফেক্ট পেলে আমরা আবার প্ল্যান কোয়ালিটি আপডেট করি। এবং যদি এই থ্রু আউট দ্য প্রসেস সিলিন্ডার যদি কোনো ইমপ্রুভমেন্টের স্কোপ থাকে তাহলে আমরা অলওয়েজ ইমপ্রুভমেন্ট করব, যেটা প্রসেস ইমপ্রুভমেন্ট প্ল্যানের পার্ট কিংবা প্ল্যান কোয়ালিটির পার্ট। আর পিএমবকে দুইটা প্ল্যানিং এর কথা বলা হয়েছে, প্ল্যান কোয়ালিটি যখন করা হবে এট দ্য সেম টাইম প্রসেস ইমপ্রুভমেন্ট প্ল্যানও করতে বলা হয়েছে, যে ইমপ্রুভমেন্টগুলো আমরা পাচ্ছি সেটা যাতে আমরা প্ল্যান করে আবার এস্টাবলিশ করতে পারি। সো এটি আসলে বলা হচ্ছে যে কন্ট্রোল কোয়ালিটি, কোয়ালিটি অ্যাসুরেন্স, প্ল্যান কোয়ালিটি সবকিছু আমরা এখানে ডিপ্লয় করবো যাতে কমপ্লায়েন্স এনশিওর করতে পারি আমরা। সো সেই জন্যই কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, এটা কিন্তু আমরা আগেও দেখেছি, একই কথা বলা হচ্ছে যে আমাদেরকে স্পেশালি এখানে মানে কমপ্লায়েন্স রিলেটেড আমাদের প্ল্যানিং গুলো করতে হবে। ঠিক আছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানে আসলে আমরা কি করি, এটা এর আগেও ওই চ্যাপ্টারে আলোচনা হয়েছিল। Describe resources and activities needed to achieve the necessary quality objective. আমাদের প্রজেক্টের যে কোয়ালিটি অবজেক্টিভ বা কমপ্লায়েন্স রিলেটেড অবজেক্টিভ সেটা যাতে এনশিওর হয় তার জন্য প্ল্যান করতে হবে। সেট এক্সপেকটেশনস ফর দ্য প্রজেক্টস কোয়ালিটি রিকোয়ারমেন্টস। আচ্ছা, তারপরে আমরা বললাম কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল, এই দুইটা প্রসেসের উদ্দেশ্যই হচ্ছে যাতে আসলে আমরা এনশিওর করতে পারি সমস্ত কমপ্লায়েন্স এবং কোয়ালিটি রিকোয়ারমেন্ট মিট হয়। সো আমরা কি করব, কন্ট্রোল কোয়ালিটি প্রসেস আউটপুট, এটা দেখবেন পিএমবকে আছে আর কি, সেখান থেকে আমরা ভেরিফাই করি, মানে কন্ট্রোল কোয়ালিটি এবং কোয়ালিটি অ্যাসুরেন্স দিয়ে আমরা ভেরিফাই করি, তারপর আইডেন্টিফাই করি কোনো সাজেশন আছে কিনা পোটেনশিয়াল ইমপ্রুভমেন্টের, তারপরে আমাদের প্রসিডিউরের সাথে অ্যালাইন আছে কিনা সেটা ভ্যালিডেট করি, ফিডব্যাক দিই এবং কোনো যদি বেটার অ্যাপ্রোচ থাকে সেটা আমরা আইডেন্টিফাই করি। ঠিক আছে, তারপর এসকেলেশন নিয়ে যেটা বলেছিলাম, যে আপনার যদি দেখেন যে কোনো কমপ্লায়েন্স ইস্যু দেখতে পাচ্ছি, সেটা যদি আপনার টলারেন্সের মধ্যে থাকে, হ্যাঁ, ইফ ইয়েস দেন ওয়ার্ক উইথ দ্য টিম টু প্রপোজ এ সলিউশন। আর যদি আপনার এসকেলেশনের বাইরে চলে যায়, টলারেন্সের বাইরে চলে যায়, ঠিক আছে, বিয়ন্ড ইউর টলারেন্স লেভেল, তাহলে আপনি অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সিবল স্টেকহোল্ডারকে এসকেলেট করবেন, হ্যাঁ, ফর হিজ অর হার অ্যাডজুডিকেশন। হ্যাঁ, তার মানে হচ্ছে তার কাছে সলিউশনের জন্য সে এটাকে এখন সলভ করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এসকেলেশন প্রসিডিউর, কমপ্লায়েন্স রিলেটেড যদি কিছু থাকে।
সো অডিট পিএমবকে কিন্তু একটা জিনিস আমরা অনেক সময় খুব মানে মনোযোগ দিয়ে লোকজনকে বুঝাইতাম, সেটা হচ্ছে যে আমি একটু আগে দুইটা প্রসেসের কথা বললাম, তাই না? প্ল্যান করার তো আমরা বুঝতেছি যে শুরুর আগে আমরা প্ল্যান করব। কোয়ালিটি অ্যাসুরেন্স আর কন্ট্রোল কোয়ালিটিতে একটু গন্ডগোল লেগে যায় যে কোনটা কি আসলে, কারণ ইন্ডাস্ট্রিতে বিভিন্ন নামে ইউজ হয়, আর কোথায় একই নামে সব ইউজ হয়। পিএমবক আসলে তিনটা প্রসেস আলাদা বলছে, প্ল্যান কোয়ালিটি, কোয়ালিটি অ্যাসুরেন্স যেটা প্রসেস নিয়ে কাজ করবে, আর এটা ডেলিভারেবল নিয়ে কাজ করবে, কন্ট্রোল কোয়ালিটি। সো কোয়ালিটি অডিটটা আসলে কাজ করে কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্ষেত্রে, মানে প্রসেসের অডিট করে মেইনলি সে, ঠিক আছে? আর কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটিতে আমরা আসলে ভেরিফাইড করি, ডেলিভারেবল গুলো ঠিক হচ্ছে কিনা সেটা ভেরিফাই করি। আমি একটু বলবো, ভ্যালিডেট করি। হ্যাঁ, কোয়ালিটি অ্যাসুরেন্স হলো অনলাইন, মানে এটা যখন প্রসেস চলতেছে তখন সে অ্যাসিওর করে। আর কোয়ালিটি কন্ট্রোল যেটা হইছিল চেকিং, এটা আফটার ফিনিশিং, মানে প্রোডাক্ট যখন রেডি হয়ে যায় তখন সেটা কোয়ালিটি কন্ট্রোল করে। রাইট, ওইটা ছিল অফলাইন। রাইট, ঠিক আছে। ওই যে আমি যে সিলিন্ডারটা দেখালাম, ওটা যদি আপনাদের মনে থাকে তাহলে আপনি ইজিলি তিনটাকে আসলে আলাদা করতে পারবেন। হ্যাঁ, সো কোয়ালিটি অডিট আমরা আসলে এনশিওর করতেছি, হ্যাঁ, যে আসলে আমরা যে প্রসিডিউর টার্গেট করেছি সেটা আসলে ঠিকমতো ইউজ হচ্ছে কিনা, এনশিওর হচ্ছে কিনা, আর এটা ডেলিভারেবল নিয়ে কাজ করবো আমরা। সো অডিট থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে, দুইটা তিনটা বা একটা প্রশ্ন আপনি অডিট থেকে পাবেনই, কোয়ালিটি অডিট থেকে। সো অডিটের সময় আমরা কি করি, এক নম্বর হচ্ছে ভেরিফাই কমপ্লায়েন্স, ঠিক আছে? তারপরে ক্যান ভেরিফাই ইমপ্লিমেন্টেশন অফ চেঞ্জ রিকোয়েস্ট, যেগুলো আমরা পাইছি সেগুলো আসলে ইমপ্লিমেন্ট হয়েছে কিনা বা কোনো মিসিং হলো কিনা। তারপরে হচ্ছে আইডেন্টিফাই ইউজ অফ গুড অথবা বেস্ট প্র্যাকটিসেস, নন কনফর্মিটি, গ্যাপস অ্যান্ড শর্টকামিংস, সেগুলোকে অডিটের থ্রুতে আমরা আইডেন্টিফাই করব। তারপর গুড প্র্যাকটিসকে শেয়ার করব, প্রোঅ্যাক্টিভলি অফার ইমপ্রুভমেন্টস টু বুস্ট প্রোডাক্টিভিটি অ্যান্ড হাইলাইট কন্ট্রিবিউশনস টু লেসন লার্ন, ঠিক আছে? সেগুলো হচ্ছে অডিটের রেসপন্সিবিলিটি। আর আমরা স্যাম্পলিং নিয়ে পড়েছিলাম, যখন আমরা আসলে কন্ট্রোল কোয়ালিটি করি, মানে ডেলিভারেবল যখন আমরা টেস্টিং করি, ভ্যালিডেট বা ভেরিফাই করি, তখন আমরা কি করি, অ্যাট্রিবিউট স্যাম্পলিং ইউজ করতে পারি, যেখানে আসলে ফেইল বা পাস দুইটা, তাই না? ফেইল অথবা পাস করবে। আর ভেরিয়েবল স্যাম্পলিং মানে যেটা আসলে রেঞ্জের মধ্যে থাকবে, যে এটা মানে পাস ফেল না, রেঞ্জ, যেটা 80% কারেক্ট হচ্ছে বা 90% কারেক্ট হচ্ছে এরকম, বা এই রেঞ্জের মধ্যে যদি পড়ে তাহলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করবো, আর যদি রেঞ্জের মধ্যে না পড়ে তাহলে অ্যাকসেপ্ট হবে না। আর এই অ্যাট্রিবিউট স্যাম্পলকে ইয়েস নো, যদি রিকোয়ারমেন্ট মিট করে তাহলে ইয়েস, আর না মিট করলেই ফেল, কোনো রেঞ্জ নাই। সো যেহেতু সব ডাটা নিয়ে আমাদেরকে ভেরিফাই করা সম্ভব না, সেজন্য আমরা স্যাম্পলিং করি। স্যাম্পলিং নিয়ে ভালো আলোচনা আছে হচ্ছে আমাদের প্ল্যান অ্যান্ড ম্যানেজ কোয়ালিটি টপিকে। সো লাস্ট গাইডলাইন, এতক্ষণ যা বললাম আমরা সেটা গাইডলাইন, মেজার প্রজেক্ট কমপ্লায়েন্স। সেখানে কি কি, এস্টাবলিশ এ ক্লিয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান অ্যান্ড অ্যাক্ট অন ইট কন্টিনিউয়াসলি টু আইডেন্টিফাই নন কমপ্লায়েন্স ইস্যুস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কথাগুলো খুব সুন্দর আছে এখানে। তারপরে ইউজ কোয়ালিটি আউটপুটস টু কনফার্ম ডেলিভারেবলস অ্যান্ড প্রসেস কমপ্লায়েন্স। তাহলে ডেলিভারেবল করবো কিসে দিয়ে, কন্ট্রোল কোয়ালিটি দিয়ে আসলে, আর প্রসেস কমপ্লায়েন্স করবো কোয়ালিটি অ্যাসুরেন্স দিয়ে, সেটা আমরা আসলে এনশিওর করবো। তারপর টলারেন্স সেট করব এবং কারেক্টিভ অ্যাকশনস দেবো যদি আমার লেভেলে হয়, আর যদি না হয় তাহলে আমি যে অ্যাপ্রোপ্রিয়েট স্টেকহোল্ডার তার কাছে আমরা স্টেট করব। তারপর অডিট দেবো আমরা, এটা সব প্রজেক্টেই মোটামুটি থাকে অডিট, সব জায়গাতে অডিট থাকে। সো অডিটে দেখলাম যে কি কি বেনিফিট আছে যদি অডিট করা হয়। আর লাস্ট হচ্ছে লেভারেজ এফেক্টিভ কোয়ালিটি টুলস অ্যান্ড টেকনিক্স, এটা দিয়ে আসলে সব কভার করছে। পিএমআই তে দেখবেন কন্ট্রোল কোয়ালিটি এবং কোয়ালিটি অ্যাসুরেন্সে অনেক টুলস আছে, প্রায় মনে হয় 14-15টা টুলস আছে। সবগুলো একবার পড়ে নেওয়াটা বেটার আর কি। এক্সপেরিমেন্ট ম্যানুয়ালে দেখবেন শুধু নাম আছে, যেমন ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, হ্যাঁ, তারপরে আর কি কি আছে মনে আছে, অনেকগুলো ছিল আর কি। তারপরে ম্যাট্রিক্স ছিল বোধহয়, ম্যাট্রিক্স ছিল, তারপরে যে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস ছিল, এসব জিনিস কিন্তু পিএমবকে বলা আছে। সো টুল টেকনিকগুলো আমার মনে হয় একবার জাস্ট পড়ে নেওয়াটা বেটার, যেহেতু এখানে খুব নাই, প্রেজেন্টেশন স্লাইডে নাই, এবং ইয়াতেও স্টুডেন্ট ম্যানুয়ালে জাস্ট নামগুলো আছে, কোনো ব্যাখ্যা নাই, জাস্ট কিছু টুলস এবং টেকনিক নিয়ে বলা আছে, যেটা আসলে মেইনলি ইয়াতে আছে, প্ল্যান এন্ড ম্যানেজ কোয়ালিটি টপিকে আছে। ঠিক আছে, তাহলে আমাদের কমপ্লায়েন্সটা শেষ হলো। হ্যাঁ, কমপ্লায়েন্সটা শেষ হলো। স্টুডেন্ট ম্যানুয়ালটা যেহেতু খোলা আছে,
আমি একটু খুলে রাখছিলাম। তাহলে আমরা যদি যাই যে কমপ্লায়েন্স থেকে আসলে কি আছে, এখান থেকে কিন্তু বেশ 4-5টা প্রশ্ন আসবে মনে হচ্ছে। এখানে কোনো প্রশ্ন দেয়নি, জাস্ট ডেসক্রিপটিভ প্রশ্ন দিচ্ছে। আমরা লাস্ট টপিকে যাব। রাজা ভাই, আমাদের এই এক্সামে কি ডেসক্রিপটিভ কোশ্চেন থাকে? যেমন এখানে যেমন 2টা ডেসক্রিপটিভ কোশ্চেন আছে। না না, ডেসক্রিপটিভ থাকে না, কোনো সুযোগ নেই। ওকে। না, আচ্ছা, লাস্ট টপিক হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এখান থেকেও 3 থেকে 5টা প্রশ্ন মাস্ট আসবে আর কি। হ্যাঁ, সো কন্টিনিউয়াসলি আমাদেরকে ইমপ্রুভমেন্ট করতে হবে, যেটা আসলে অ্যাজাইল কিভাবে করে মনে আছে না, রেট্রোস্পেক্টিভ। এটা থ্রুতে আমরা প্রতিটা ইটারেশনের পরপরই ইমপ্রুভমেন্ট আইডেন্টিফাই করি, যেটাকে আমরা অনেক সময় কাইজেন আইটেম বলি। এবং সেই ইমপ্রুভমেন্ট যে আইটেমগুলো আইডেন্টিফাই করা হয় অ্যাজাইলে কি করা হয়, সেগুলোকে আমরা প্রায়োরিটাইজ করি করে নেক্সট যেটা টপ প্রায়োরিটি 1টা-2টা আইটেম, সেটা আমরা নেক্সট ইটারেশনে ইমপ্লিমেন্ট করি। সো সেই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করবো। আর ট্রেডিশনালে কিভাবে হয় সেটাও আলোচনা করবো, লেসন লার্ন। আর কোয়ালিটি মেথড নিয়ে কিছু আলোচনা করব, যেটাও পিএমবকে 8 নম্বর চ্যাপ্টারে বেশ কিছু আলোচনা ছিল। তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস ইমপ্রুভমেন্ট, যেখানে আসলে মেইন টার্গেট হচ্ছে আমাদের প্রসেস এবং কিভাবে ইমপ্রুভ করা যায়। কেন আমরা প্রসেস বলতেছি বারবার, কারণ প্রসেস যদি ঠিক করেন তাহলে তো আসলে প্রোডাক্ট অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর যদি খালি ডেলিভারেবল বা আউটপুট নিয়ে কাজ করি, প্রসেস ঠিক না করি, তাহলে তো একই এরর বারবার ঠিক হতে থাকবে। সেই জন্য আসলে আমরা প্রিভেনশন করার চেষ্টা করি। প্রিভেনশন ওভার কি বলি যেন আমরা, প্রিভেনশন ওভার ইন্সপেকশন, তাই না? সেটা আসলে মেইন ফোকাস। সো কোয়ালিটির কিছু আমরা থিওরি দেখবো, স্পেশালি কোয়ালিটির যে ফাদার ড্যামিং, তার থিওরি দেখবো। এবং ড্যামিং এর থিওরি থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে পরীক্ষায়। হ্যাঁ, তারপরে পিডিসিএ সাইকেল আমরা জানি না, পিডিসিএ যেটাকে আসলে সিএ না, যেটাকে আসলে ড্যামিং মানে শেষের দিকে উনি চাচ্ছিলেন যে পিডিসিএ না বলে, প্ল্যান ডু চেক অ্যাক্ট না বলে পিডিএসএ, প্ল্যান ডু স্টাডি অ্যাক্ট, এটি উনি আসলে করতে চাইছিলেন, কিন্তু আসলে এটি বেশি পপুলার হয়ে গেছে, এইটা আর ওইভাবে আসে নাই। তো পিএমআই আসলে চেষ্টা করতেছে পিডিএসএ কে ইয়া করার জন্য। এখন সবার আলোচনায় পিডিএসএ আছে, প্ল্যান ডু স্টাডি অ্যাক্ট। এখান থেকে একটা প্রশ্ন আসবে। আর কাইজেন নিয়ে বেশ একটা বর্ণনা আছে, কাইজেনে আমরা কিভাবে ইমপ্রুভমেন্ট করি, তো সেটা থেকে আমার মনে একটা প্রশ্ন পরীক্ষা আসবে। সো লেটস সি, এখানে আসলে মোটামুটি আইডেন্টিফাই করা হচ্ছে যে কোথা থেকে প্রশ্নগুলো আসবে। সো আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট তো সবাই জানি যে অ্যান অনগোয়িং এফোর্ট, এটা কিন্তু এরকম না যে একবার করলাম শেষ, অনগোয়িং এফোর্ট, কোয়ালিটি কোনো শেষ নাই, আমাদের অলওয়েজ ফাইন্ড আউট করতে হবে যে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি। এবং এখানে ইনস্টিটিউট অফ কোয়ালিটি অ্যাসুরেন্সের ডেফিনিশন দিচ্ছে এখানে, যে বিজনেস স্ট্র্যাটেজি ইমপ্রুভ করা, বিজনেস রেজাল্ট ইমপ্রুভ করা, কাস্টমার, এমপ্লয়ি এবং সাপ্লায়ারের মধ্যে রিলেশনশিপ ইমপ্রুভ করা, সবগুলি আসলে কোয়ালিটি অ্যাসুরেন্সের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মধ্যে পড়ে। সো আমাদের অ্যাপ্রোচটা কি হবে, এম ফর স্মল ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্টস আর লার্জ ব্রেক থ্রু, যেরকম একটা হতে পারে, ছোট ছোট করতে পারি আমরা, আর বড় ধরনের ইমপ্রুভমেন্ট আমাদের করতে পারি। A business strategy that is developed at organizational level for projects to adopt and use. এই যে পিএমও অফিস যদি থাকে, তারা কিন্তু অলরেডি কিছু আপনাকে ইমপ্রুভমেন্টের প্রসেস বলে দিবে। অ্যাজাইল যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অলরেডি বিল্ট ইন আছে, একটা ইভেন্টই আছে যে আপনি কিভাবে ইমপ্রুভ করবেন। সো অর্গানাইজেশন লেভেল থেকে এটা আসবে। আর একটা মাইন্ডসেট একটু খেয়াল রাখতে হবে যে আমরা যদি প্রজেক্টে কোনো কোয়ালিটি ইমপ্রুভমেন্ট পাই বা কন্টিনিউয়াস কোনো প্রসেস বা এক্সটার্নাল ইমপ্রুভমেন্ট দেখতে পাই, যেটা আসলে প্রজেক্টের জন্য বেটার এবং সেটা আবার অর্গানাইজেশন লেভেলেও বেটার, তাহলে সেটা আপনি আবার উল্টা দিকেও আপনি ট্রাই করবেন, যেটা আমরা অর্গানাইজেশন লেভেলে ইমপ্লিমেন্ট করতে পারবো। সো এই দুইটাই কিন্তু ইয়ার কাজ, ওই যে স্ক্রাম মাস্টার বা প্রজেক্ট ম্যানেজারের কাজ। একটা হচ্ছে অর্গানাইজেশনের এক্সিস্টিং প্রসেস পলিসিকে ইমপ্লিমেন্ট করা, আবার যদি আমি এখানে কিছু আইডেন্টিফাই করি যেটা আসলে প্রজেক্ট লেভেল না, অর্গানাইজেশন লেভেলে ভালো বেনিফিট দিবে, সেটা আমরা ট্রাই করবো অর্গানাইজেশন লেভেলে পৌঁছানো। এবং পিএমও অফিস থাকলে এটা আসলে বললাম যে পিএমও অফিসের আসলে রেসপন্সিবিলিটি, এটা আমরা আগেও আলোচনা করছি। আচ্ছা, এবার আসি কালচার অফ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যেখানে আসলে অ্যাডামস ডেমিং এর ফিলোসফি বলা হয়েছে। উনি 4টা বলছেন, এই 4টা কিন্তু পরীক্ষা আসবে, দেখবেন যে স্টুডেন্ট ম্যানুয়ালে প্রশ্ন আছে যে উনি যে 4টা ফিলোসফি বলছেন, 4 কনসেপ্ট, সেই 4টা কি কি। একটা হচ্ছে ডিজাইন বেটার ডিজাইন করতে হবে,
হ্যাঁ, আর্কিটেকচার ডিজাইন বা ডিজাইন বেটার করতে হবে, তাহলে আসলে কি হবে, প্রোডাক্টস টু ইমপ্রুভ সার্ভিস। ডিজাইন যত ভালো হবে তত আপনার ইমপ্রুভমেন্ট হবে। হায়ার লেভেল অফ ইউনিফর্ম প্রোডাক্ট কোয়ালিটি, মানে ইউনিফর্ম থাকতে হবে কোয়ালিটিটা। তারপর ইমপ্রুভমেন্ট অফ প্রোডাক্ট টেস্টিং ইন দ্য ওয়ার্ক প্লেস অ্যান্ড অলসো ইন রিসার্চ সেন্টার্স, মানে সব জায়গায় আসলে আপনাকে টেস্টিং, ভ্যালিডেটিং, অডিট এসব ইমপ্লিমেন্ট করতে হবে। আর লাস্টের পয়েন্টটা হচ্ছে এইটা একটু খেয়াল মনে থাকে না, পরীক্ষায় যেটা হবে কি, এই তিনটা তো কোয়ালিটির সাথে যায়, 4 নম্বরটা একটু কেমন যেন লাগে, গ্রেটার সেলস থ্রু গ্লোবাল মার্কেটস, তাই না? সেলস বাড়াইতে বলছে, এখন আসলে কোয়ালিটি এনশিওর না করলে কি সেলস বাড়ানো যাবে? ঠিক আছে, সো মানে যখন আপনি গ্লোবালি কাজ করতে যাবেন, কোয়ালিটি ছাড়া কি প্রোডাক্ট করা যাবে? যাবে না। সো কোয়ালিটি আসলে মেজর একটা ইস্যু হবে যেখানে আপনি গ্লোবালি প্লে করতে পারবেন। সো এই 4টা হচ্ছে ডেমিংস এর কনসেপ্টস, ফিলোসফি অফ কোয়ালিটি এইমস। ওকে, এরপরে আসছি যেখানে আমরা আসলে কয়েকজন কোয়ালিটি গুরুর ইয়ার দেখবো, ফিলোসফি দেখবো কোয়ালিটি রিলেটেড, সেটা আসলে এখানে বলতেছে। কি কি দেখেন, এখানে 5 জনের কথা বলা আছে। 6 সিগমা আমরা অনেকেই জানি এবং অনেকেই হয়তো অলরেডি কিছু ট্রেনিং করছি বা শিখছি, যেখানে আসলে আমরা কি করি, রেসপন্ড টু কাস্টমার নিডস অ্যান্ড ইমপ্রুভিং প্রসেসেস বাই সিস্টেমেটিকলি রিমুভিং ডিফেক্টস, তাই না? ডেটা আসলে অ্যানালাইসিস করে আমরা দেখি যে কোনো ডিফেক্ট আছে কিনা বা ভেরিয়েশন আছে কিনা, সেটা আমরা রিমুভ করার চেষ্টা করি 6 সিগমা। এবং আমরা জানি 6 সিগমার যে স্ট্যাটিস্টিক্যাল মানটা সেটা কি, মানে 10 লাখ প্রোডাক্টে মাত্র কয়টা, 4টা বোধহয় এরর থাকতে পারে, তাই না? 10 লাখ আইটেম নিয়ে, হ্যাঁ 6টা। সো দেখেন, মানে 10 লাখ ডেটার মধ্যে আপনার 4টা বা 6টা আপনার এরর থাকতে পারে, এর চেয়ে বেশি থাকা যাবে না। তাহলে আপনি বলতে পারবেন যে আমি 6 সিগমা ফলো করছি। সেরকম হাই কোয়ালিটি এনশিওর করতে হবে। আচ্ছা, জুরান কি বলেছেন দেখেন, জোসেফ এম জুরান, ব্রেক কোয়ালিটি ম্যানেজমেন্ট ইনটু কোয়ালিটি প্ল্যানিং, কন্ট্রোল এন্ড ইমপ্রুভমেন্ট। ওই যে আমরা যেটা কোয়ালিটি প্ল্যান কোয়ালিটি, কন্ট্রোল কোয়ালিটি এবং কন্ট্রোল অ্যাসুরেন্স বলতেছি, হ্যাঁ সেটা আসলে দেখা যাচ্ছে যে ওনার একটা গাইডলাইন ছিল আর কি। আর টেমিং কি বলছেন, এটা এর আগে আমরা দেখে আসলাম, কন্টিনিউয়াস প্রসেস ইমপ্রুভমেন্ট ইন হুইচ কোয়ালিটি মাস্ট বি কন্টিনিউয়াসলি ইমপ্রুভ টু মিট কাস্টমার নিডস। এই যে পিডিসিএ সাইকেল, আমরা সবাই পিডিসিএ সাইকেল আমরা পরে গিয়ে দেখবো, যেটা আসলে এইভাবে ড্র করা আছে, তাই না? এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কোনো শেষ নাই। আমরা প্ল্যান করব, তারপরে ডু করব, তারপর আসলে স্টাডি করব যে আরো ঠিক আছে কিনা ইমপ্লিমেন্টেশনটা, নাকি আরো ইমপ্রুভমেন্ট করা যায়। যদি ঠিক থাকে তাহলে আমরা অ্যাক্ট করে দেবো, নাইলে আরো নতুন আপডেটের জন্য আবার আমরা অ্যাক্ট করবো, আবার প্ল্যান করবো, ডু করবো, চেক, স্টাডি করবো। সেইভাবে কিন্তু কন্টিনিউয়াস ভাবে চলতে থাকবে। এবং এটা ইন্টারনেটে অনেক সময় পিডিসিএ বা পিডিএসএ সাইকেল দিয়ে যদি সার্চ দেন, দেখবেন অনেক সময় ছবিতে যদি সার্চ দেন ইমেজ, তাই দেখবেন যে এরকম দেখায়, হ্যাঁ, একটা তীর চিহ্নের উপরে বা একটা আপওয়ার্ড ল্যাডারের উপর দেখা যায় এই সার্কেলটা। তার মানে কি, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কখনো থেমে থাকবে না, এটা খালি আপার থাকবে। কোয়ালিটি অলওয়েজ ইমপ্রুভ করতে হবে আমাদের। আচ্ছা, এরপরে আসতেছি ফিলিপ বি ক্রসবি কি বলছেন যে 4 অ্যাবসলিউটস কনফর্মিং টু রিকোয়ারমেন্টস। আমরা বোধহয় কোয়ালিটি ডেফিনিশন করতে গিয়ে বলছিলাম, তাই না? কনফর্মেন্স টু রিকোয়ারমেন্টস, এটা কিন্তু কোয়ালিটি একদম গোড়ার কথা। কাস্টমার যেটা চাচ্ছে সেটা তো আগে ইনশিওর করতেই হবে যে আমি এই ফিচার চাইছি, ওগুলো তো দিতেই হবে। কোয়ালিটি অ্যাচিভড বাই প্রিভেনশন, ওই যে আমরা বললাম একটু আগে, প্রিভেনশন ওভার ইন্সপেকশন। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড অফ জিরো ডিফেক্টস, মানে এমন ভাবে প্রোডাক্টে ডিজাইন করতে হবে, কাজ করতে হবে যাতে কোনো ডিফেক্ট না থাকে, জিরো ডিফেক্টস। এন্ড কোয়ালিটি মেজার্ড বাই ডিটারমাইনিং সিওকিউ। সিওকিউ মনে আছে কারো? সিওকিউ, কস্ট অফ কোয়ালিটি। হ্যাঁ, কস্ট অফ কোয়ালিটি, মানে আসলে ওই অ্যানালাইসিস তো সবসময় করতে হবে যে আমি যে কোয়ালিটি দিতে যাচ্ছি, কস্ট এবং বেনিফিট ঠিক আছে কিনা, সেই ব্যালেন্সটাও রাখতে হবে। এবং কস্ট অফ কোয়ালিটি নিয়ে কিন্তু আমরা করেছি, এবং ওইটা একটা স্লাইড ছিল, একটা টেবিল ছিল, কস্ট অফ নন পারফরমেন্স এবং কস্ট অফ পারফরমেন্স। আর এর অপোজিটটা কি? এর অপোজিটটা হচ্ছে কস্ট অফ পুয়ার কোয়ালিটি, তাই না? সেটা কিন্তু যে কস্ট অফ নন পারফরমেন্স আসলে, যার কারণে উল্টা আসলে কস্টিং হবে। সো দেখেন, এই সব জিনিসগুলো কিন্তু আমাদের পিএমবকের যে 8 নম্বর চ্যাপ্টার, আসলে হেভি, মানে হিউজলি ইম্প্যাক্টেড বাই, ইনফ্লুয়েন্স বাই যে দিস। দেখেন সবগুলো কিন্তু ইম্প্যাক্ট আছে পুরো চ্যাপ্টারটাতে।
প্রসেসের নামগুলো এই যে এখান থেকে আসছে, তারপরে এই চারটা তো আমরা সবসময় আলোচনা করি ডেফিনিশন থেকে শুরু করে সব জায়গাতেই। আর ডেমিং তো অলওয়েজ পিডিসিএ বা পিডিএসএ বলেন। আর 6 সিগমার আলোচনা ওখানে আছে, 6 সিগমা, লিন। আর লিন তো আমরা অনেক করলাম লিনে, এবং আমরা আসলে এখন 6 সিগমা না বলে আমরা দুইটার বেস নিয়ে একসাথে বলতেছি, লিন 6 সিগমা। দুইটার বেস জিনিসগুলোকে নিয়ে আমরা লিন 6 সিগমা ইউজ করার চেষ্টা করতেছি। Design quality into the products, so factors that cause variation can be identified and controlled. ঠিক আছে, ওই ডিজাইন নিয়ে আসলে বলতেছে কাগজে। সো এই স্লাইডটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, না হয়তো আসতে পারে আর কি, যে কোনটা কার মত। হ্যাঁ, মানে একটা দিয়ে বলবে যে এটা আসলে কার ফিলোসফি। সো একটু ভালো মতো পড়তে হবে যে কোনটা কার ফিলোসফি। আচ্ছা, এই যে এই টেবিলটা থেকে একটা পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে কাইজেন, এবং পাশাপাশি রাখছে আর কি যে পিডিসিএ তে আমরা কিভাবে করি আর কাইজেনে আসলে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করি। ঠিক আছে, সো কাইজেন হচ্ছে মেনি স্মল চেঞ্জেস অর ইমপ্রুভমেন্টস, স্মল চেঞ্জেস লেস লাইকলি টু রিকোয়ার মেজর এক্সপেন্ডিচার অফ ক্যাপিটাল। কাইজেন মানে হচ্ছে কন্টিনিউয়াসলি স্মল ইমপ্রুভমেন্ট, তাই না? আইডিয়াস কাম ফ্রম ওয়ার্কার্স, এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এই জন্য আসলে অ্যাজাইল টিমে যে আমরা কাইজেন কাইজেন বারবার বলি, এবং আমরা সবসময় প্রেফার করি যে টিম যাতে কি কন্টিনিউয়াস, আমরা একটা পড়ছিলাম না চ্যালেঞ্জ স্ট্যাটাস কুও। হ্যাঁ, এটা থেকে একটা প্রশ্ন আসবেই। এটা যেমন লিডারের কাজ, এটা টিমেরও কাজ, কিন্তু যে যা দেখতেছে এটাই করে যাবে এরকম না, এর চেয়ে বেটার কোনো ওয়ে আছে কিনা, এটা কিন্তু অলওয়েজ ফাইন্ড আউট করতে হবে। সো এই যে এটা কিন্তু আসলে কানবান থেকে, কাইজেন থেকে, যে আইডিয়াস কাম ফ্রম ওয়ার্কার, যারা কাজ করে তারাই কিন্তু ইজিলি ছোট ছোট ইমপ্রুভমেন্ট আইডেন্টিফাই করতে পারে, তাই না? আর আমরা যারা কাজ করি না, একদম হ্যান্ডস অন কাজ করি না, তারা কিন্তু বলতে পারবো না যে আসলে কোনটা করলে সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট হবে। সো এইটাকে আসলে কাইজেনে খুবই মানে দেওয়া হয়, এমফাসিস দেওয়া হয়। ঠিক আছে, মানে দেখেন কি বলছে, আইডিয়াস কাম ফ্রম ওয়ার্কার্স, নট এক্সপেন্সিভ রিসার্চ কনসালটেন্টস অর ইকুইপমেন্ট। অল এমপ্লয়িজ শুড কন্টিনিউলি ইমপ্রুভ দেয়ার ওন পারফরমেন্স। এই দেখেন, এগুলো কিন্তু অ্যাজাইলে যে আমরা কথা বলে বলি সবাইকে জেনারেলাইজ স্পেশালিস্ট হতে হবে, ক্রস ফাংশনাল টিম হতে হবে, এবং একজন আরেকজনকে ট্রেন আপ করতে হবে, জব শেডিং করতে হবে, সবগুলো কেন? যাতে আসলে স্কিল অফ কম্পিটেন্সি বাড়ে। এবং আরেকটা কথা শুরু থেকে আমরা বলে আসছিলাম যে অ্যাজাইল টিম সবসময় প্রেফার করে ডেডিকেটেড টিম এবং লং টার্ম টিম। হ্যাঁ, অল্প সময়ের না, অনেক লম্বা সময় কাজ করবে, তাহলে কিন্তু আসলে টিমটা প্রোডাক্টিভিটি অন্য লেভেলে থাকবে, অন্য লেভেলে হবে। এই জন্য আমি বোধহয় ফুটবল খেলার কথা এক্সাম্পল দিয়েছিলাম যে মেসি বা এই ধরনের যারা প্লেয়ার, দেখেন এরা কত আগে হায়ার হয়, তাই না? রিয়াল মাদ্রিদ বলেন, বার্সেলোনা বলেন, তারা কিন্তু একদম ইয়াং বয়সে হায়ার করা হয়, তাই না? 12 থেকে 13 বছর বয়স। মেসি যায় না, মনে হয় 12 কিংবা 13 বছর বোধ হয় বার্সেলোনায় হায়ার করছে তাকে। তো এই যে এত কেন লম্বা সময়, এরা কিন্তু কিনতেছে, পিকে, মেসি, এই যে কয়েকটা নাম আমরা দেখতেছি, তারা কিন্তু একসাথে সেই ছোট ব্যাটে খেলতেছে। সেটা কিন্তু বেনিফিটটা পরে গিয়ে পাওয়া যাচ্ছে। আচ্ছা, all are encouraged to take ownership of their work to improve motivation. এই বেনিফিট তারা তাদের দেশে পাচ্ছে না। হ্যাঁ, তাদের দেশের ক্ষেত্রে পাচ্ছে না, মানে দেশের টিমে যখন তারা খেলে তখন আর এই বেনিফিটটা তারা পায় না। হ্যাঁ, রাইট। কারণ ওই যে দেখেন, ওই যে টিম চেঞ্জ হয়ে গেছে, টিম চেঞ্জ হলেই তো আমরা জানি যে আমাদের টিম চেঞ্জ হলে কিন্তু আর পারফর্মিং এ থাকে না। আপনার সবাই এটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করছি যে ব্রাজিল টিম বলেন, তারপরে বড় বড় টিম যেগুলা স্পেন, ইতালি, সবগুলো কিন্তু বিশ্বকাপে গিয়ে প্রথম দিকে খুব ধুঁকতে থাকে। আর্জেন্টিনা প্রথম ম্যাচে হেরে গেল, তাই না? কারণ কি, এদের বেশিরভাগ প্লেয়ারই আসলে নিজেদের টিমে খেলে না, বড় বড় টিমে খেলতে থাকে। তো তাদের আসলে যে কোহেসিভনেস, সলিডারিটি, অন্য টিমের সাথে বন্ডিংটা হয় না, রাইট? সো এটাই আসলে প্রবলেম। পরে দেখবেন যে ধীরে ধীরে ঠিক হয়, ওই যে খেলতে খেলতে গিয়ে। আচ্ছা, আর আমরা তো পিডিএসএ, এটা আমরা মনে হয় সবাই জানি। সো এই দুইটা থেকে আসলে আপনার অবশ্যই একটা প্রশ্ন আসবে আর কি, একটা বা দুইটা প্রশ্ন এই স্লাইড থেকে। আচ্ছা, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট টুলস, পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট টুল হিসেবে আমরা কি কি ইউজ করতে পারি। এই তিনটা টুলের কথা আলাদাভাবে বলা আছে একদম। একটা হচ্ছে লেসন লার্ন রেজিস্টার, এটা আমরা ট্রেডিশনাল প্রজেক্টে ইউজ করি, তাই না? সেটা কি আসলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্যই তো। আর অ্যাজাইলে আমরা ইউজ করি রেট্রোস্পেক্টিভ। আরেকটা কি, এক্সপেরিমেন্ট। ঠিক আছে, পরীক্ষা নিরীক্ষা করা।
হ্যাঁ, যেমন একটা আমরা পড়ছিলাম এবি টেস্টিং পড়ছিলাম না, আমরা এখানে পড়ছি এবি টেস্টিং, এই যে গত লাস্ট ক্লাসে পড়ছিলাম যে ইন্টিমেট ভেরিয়েবলকে চেঞ্জ করে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আউটপুটে দেখতে চাই, বা একই প্রোডাক্ট কিন্তু একটু বিভিন্ন ফিচার চেঞ্জ করে আমরা কাস্টমারকে দেই এবং দেখি যে কোন প্রোডাক্টটা আসলে বেশি মানে কাস্টমার প্রেফার করতেছে, তারপরে আমরা ফাইনাল প্রোডাক্টে যাই। সো সাম টেকনিক্স ইনক্লুড এ/বি টেস্টিং এন্ড টিম ফিডব্যাক টু আইডেন্টিফাই ইমপ্রুভমেন্টস, পারফর্ম এক্সপেরিমেন্টস ওয়ান এট এ টাইম টু আইসোলেট দ্য রেজাল্টস। সব চেঞ্জ এক্সপেরিমেন্ট একবার না করে একটা দুইটা করে দেখতে হবে, তাহলে আসলে রেজাল্টটা বুঝতে পারবো যে এইটার কারণে ইমপ্রুভমেন্টটা হচ্ছে কি। হ্যাঁ, একসাথে 10টা দিয়ে দিলাম তাহলে তো আসলে বোঝা যাবে না যে কোনটার কারণে ইমপ্রুভমেন্টটা হচ্ছে। ঠিক আছে, সো এই তিনটা একটু খেয়াল রাখতে হবে। আমরা লেসন লার্ন এবং রেট্রোস্পেক্টিভ এটা সবাই সহজেই বলতে পারবো, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট টুলস, কিন্তু এর সাথে এক্সপেরিমেন্ট এটা হচ্ছে অ্যানাদার টুল। সো পরীক্ষায় দেখবেন যে প্রশ্ন আছে এই চ্যাপ্টারে, সো সেখানে এক্সপেরিমেন্ট হচ্ছে অ্যানাদার টুল যেটা আমাদেরকে ইউজ করতে হবে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের টুল হিসাবে। এই তো লাস্ট কথা হচ্ছে যে আমরা লেসন লার্ন এট দ্য প্রজেক্ট লেভেল ক্যান অ্যাপ্লাই টু দ্য অর্গানাইজেশনাল কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্রসেস, যেটা আমি বলছিলাম শুরুতে, in addition to the project management processes. তারপর হচ্ছে escalate this lesson and evaluate them for consideration at the organizational level. যদি এটা অর্গানাইজেশন লেভেলে ভালো হয় তাহলে সেটা আমরা অর্গানাইজেশন লেভেলে ডিসিমিনেট করব। সো এই জিনিসটা কিন্তু আসলে আগে ওইভাবে আমরা বলি নাই, কিন্তু অ্যাজাইল যে কোচ বলি না আমরা, অ্যাজাইল টিমের অ্যাজাইল কোচের কিন্তু একটা কাজ হচ্ছে অর্গানাইজেশন লেভেলে অ্যাজাইলটি মানে বাড়ানোর জন্য চেষ্টা করা। তারপরে অ্যাজাইলের প্রসেস পলিসি, তারপরে অ্যাজাইলের যে মাইন্ডসেট, এটাকে আসলে অর্গানাইজেশন লেভেলেও এটাকে দেওয়ার চেষ্টা করা, ট্রেন আপ করা, কোচিং করানো, তারপরে মেন্টরিং করানো অর্গানাইজেশন লেভেলেও, এটা কিন্তু স্ক্রাম মাস্টারের বা অ্যাজাইল কোচের একটা দায়িত্ব। সো এটা এবং একটা কন্টিনিউয়াস দায়িত্ব অ্যাজাইল কোচের। সো সেখান থেকেও এটা আমার মনে হয় ইন্সপায়ার্ড যে আমাদের আসলে এই লেভেলের জিনিসগুলো আমাদের অর্গানাইজেশন প্রজেক্ট লেভেলের জিনিসটা অর্গানাইজেশন লেভেলে আমাদেরকে নিয়ে যেতে হবে। So last summary আর কি, review the organization's continuous improvement strategy, 1 number, develop a continuous improvement approach for your project, এটা আমরা যে ইয়ার করতে পারি process improvement plan তৈরি করতে পারি, keeping in mind the project goals and expectation of the stakeholders, তারপরে use lesson learned from your project and other projects as sources of continuous improvement, for agile projects use retro to improve the next iteration, use lesson learned at the project level to improve the organization's continuous improvement process. ঠিক আছে, আপনার প্রজেক্টই না আরো সব প্রজেক্টে ওটাকে আপনি ছড়ায় দেন। সেই হচ্ছে আমাদের টপিক শেষ হলো। স্টুডেন্ট ম্যানুয়ালে দেখি যে প্রশ্ন আছে কিনা, এখানে কয়েকটা মনে হয় প্রশ্ন আছে। তো শেষ হলো, এখন শেষ হলো, এখন হলো পড়তে হবে। এখন শুরু হয়ে গেল পড়াশোনা। আচ্ছা দেখেন এখানে যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে, প্রশ্নগুলো অ্যানসার কি? 3টা প্রশ্ন আছে। কোনটা স্যার স্ক্রিনটা কি শেয়ার করবেন একটু প্লিজ? জি থ্যাংক ইউ। মানে 3টার মধ্যে 1 নাম্বার হবে the following are key attributes of continuous improvement. 5 better design to product input service, execute customer accident, striving always to lower cost, and developing from product quality, sales market minimize changes to 4 নাম্বার higher level of uniform product quality, 4 নাম্বার থাকবে, আর 5 নাম্বার থাকবে, 5 নাম্বার also high level of uniform product increasing sales থাকবে 145 হবে, minimize changes to the last এটা থাকবে না। হ্যাঁ লাস্ট এটা 145 এটা তো যে ইয়া থেকে আসছে, কার ইয়া থেকে, ফিলোসফি থেকে, ডেমিং এর। ডেমিং 4টা ছিল না? জি জি বেটার ডিজাইন ছিল, ইউনিফর্ম প্রোডাক্ট কোয়ালিটি, আর হচ্ছে সেলস ইনকেসেস। আর আরেকটা এখানে নাই। সো যে 3টা আছে 3টা আসলে আনসার হবে। আর লোয়ার কস্ট তো হবে না, সবসময় তো লোয়ার কস্ট আমাদের ফোকাস থাকবে না। কস্ট অফ কোয়ালিটি মানে ব্যালেন্স করতে হবে।
মিনিমাইজিং চেঞ্জ টু দ্য প্রেজেন্ট কোনো কথা না, মানে অ্যাজ এ টিম তো অনেক চেঞ্জকে আমরা ওয়েলকাম করি। আর এক্সিডিং কাস্টমার এক্সপেকটেশন এটা কিন্তু না, কনফারেন্স টু রিকোয়ারমেন্টস। হ্যাঁ, এক্সিডিং কাস্টমার এক্সপেকটেশন তো অনেক সময় গোল প্লেটিং হয়ে যেতে পারে, সেটা করা যাবে না। আমরা আসলে এটা মেইনলি আসলে ড্রিভেন বাই ডেমিং। হ্যাঁ, সে একটু খেয়াল করেন যে এইটা কিন্তু যায় না, মনে হয় যে এটার চেয়ে আসলে এই অ্যান্সারটা বেটার, কিন্তু যেহেতু ডেমিং এর কথা বলা হচ্ছে আসলে এটা অ্যান্সার হবে। আর এক্সিডিং সবসময় এক্সিডিং করলে কিন্তু হবে না, অনেক সময় আমরা এটার কারণে গোল প্লেটিং করে ফেলি। পরেরটা কি হবে? 2 নম্বর প্রশ্ন। ডেমিং চার। লাস্টেরটা ডেমিং। হ্যাঁ, পরীক্ষা আসবে না কখনো আসকি। তো আমেরিকানরা আর কি অ্যাকচুয়ালি দাম নেওয়ার চেষ্টা করছে আর কি। আচ্ছা, যদিও আমার মনে হয় জাপান মানে পুরো ওয়ার্ল্ডের কোয়ালিটি নিয়ে বোধহয় জাপানের কন্ট্রিবিউশন সবচেয়ে হিউজ, তাই না? পুরো ওয়ার্ল্ডে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কাইজেন। কাইজেন হবে। হ্যাঁ দেখেন, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অফ কস্ট অফ ঠিক আছে, কাইজেন। কাইজেন। সো পরীক্ষার প্রশ্ন পাবেনি, কাইজেন থেকে একটা প্রশ্ন এরকম পাবেন আর কি। ঠিক আছে, অলরাইট, সেইটা আমাদের শেষ হলো। এখন আসলে আমরা 2টা টপিক একটু আলোচনা করতে চাইছিলাম, একটা হচ্ছে টিসিপিআই। সো আমি একটা বলে পিডিএফ ফাইল খোলা আছে, পিএমবক দেখা যাচ্ছে, পিএমবক জি পিএমবকের পেজ নম্বর 267, সবাই একটু লিখে রাখেন 267। এটা আসলে প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টারে আছে, যেখানে আসলে এই যে সব ফর্মুলাগুলো, আনভ্যালু ম্যানেজমেন্টের সব ফর্মুলাগুলো খুবই চমৎকার একটা টেবিল আকারে বলা আছে। এই টেবিলটা পড়াটা ম্যান্ডেটরি, কারণ পরীক্ষায় আনভ্যালু থেকে 3টা থেকে 5টা প্রশ্ন আসবে। সো এই টেবিলের মধ্যে সবই আছে আসলে। আমরা গত ক্লাসে যে ডেফিনিশন শিখছি, প্রতিটা প্ল্যান ভ্যালু আনভ্যালু কি জিনিস, তারপর ইকুয়েশন গুলো দেখেন, যেগুলো আমরা সব আলোচনা করছি, ইকুয়েশনটা কি সব এখানে আছে, এবং ইন্টারপ্রিটেশনটাও আছে। আমি বলছিলাম যে পজিটিভ হলে হ্যাঁ আন্ডার প্ল্যান কস্ট, নিউট্রাল হলে অন প্ল্যান, আর নেগেটিভ হলে ওভার বাজেট হয়ে গেছে। এই ইন্টারপ্রিটেশন গুলো কিন্তু এই লাস্ট কলামে আছে। এই ইন্টারপ্রিটেশন গুলো থেকে অবশ্যই পরীক্ষায় 1টা বা 2টা প্রশ্ন আসবে, ম্যাথ আসুক আর না আসুক। ঠিক আছে, সো এখানে খুবই চমৎকার ভাবে আছে প্রতিটা আইটেম। মানে আমি ক্লাসে বসছি, যদি বুঝে থাকে তাহলে এটা ইন্টারপ্রেট করার কোনো ব্যাপার হবে না, প্রতিটা আইটেম এখানে পড়বে। ঠিক আছে, এখন আমি গত ক্লাসে কিন্তু আমরা কি পার্ট বের করছিলাম, ইএসসি বের করছিলাম। আমাদের ইএসসি কত ছিল মনে আছে? 160 ছিল, তাই না? জি। এবং এটা কিভাবে ইউজ করছিলাম? এই ফর্মুলা দিয়ে ইউজ করছিলাম, ইএসসি ইকুয়াল টু 120 ডিভাইড বাই 1.25। হ্যাঁ, 1.25 দিয়ে। কিন্তু দেখেন এটা কিন্তু এই ফর্মুলাটা 4টা ভেরিয়েন্স আছে, সবচেয়ে সিম্পল হচ্ছে এইটা, আর বাকি কিন্তু আরো 3টা আছে। পরীক্ষায় কিন্তু আসতে পারে, আমার মনে হয় যে এত ডিপে গিয়ে আসবে, যদি আসে ফলে এটা কিন্তু একটু পড়া দরকার যে কখন আসলে কোন ফর্মুলাটা ইউজ করবো। এই প্রথম ফর্মুলাটা ইউজ করবো আসলে যখন কিছু মানে কোনো বলা নাই যে অন্য ফর্মুলা ইউজ করতে হবে, কোনো ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে না। এটা আসলে তখনই আমরা ইউজ করি যখন যে সিপিআইটা আমরা বের করলাম 1.25, ওইটাও আসলে বাকি সময়ের জন্য ট্রু। হ্যাঁ, বাকি যে আরো একদিন আমাদের প্রজেক্ট আছে তখন আমরা এইটা আমাদের জন্য ট্রু। এই যে দেখেন বলা আছে, ইফ দ্য সিপিআই ইজ এক্সপেক্টেড টু বি দ্য সেম ফর দ্য রিমাইন্ডার অফ দ্য প্রজেক্ট, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, তার মানে আমরা যেটা বের করছি যে 1.25, আর বাকি যে সময় আছে এই সময় আমরা এই স্পিডে যাব, তাহলে হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর পরের ফর্মুলাগুলো কখন ইউজ করবো একটু খেয়াল করেন। এই যে এটাই দেখেন, ইএসসি একই ইএসসি বের করতেছে কিন্তু, এবং সবগুলোর মান কিন্তু ডিফারেন্ট আসবে যদি আপনি ডিফারেন্টটা ইউজ করেন। যেমন আমরা এটা পেয়েছিলাম 160। ঠিক আছে, পরেরটা দেখি কি হবে। পরেরটা কি বলছে? ইফ ফিউচার ওয়ার্ক উইল বি অ্যাকমপ্লিশড এট দ্য প্ল্যান্ড রেট, মানে কি? প্ল্যান রেট মানে ইনিশিয়াল রেট, ইনিশিয়ালি আমরা যে প্ল্যানটা করছিলাম সেই রেটে যদি হয়, মানে আগে ফিরে যাবে। এখন আমরা খুব ভালো করতেছি ওইটা না, আগের রেটে করব, মানে যখন আমরা প্ল্যান করছিলাম। তাহলে কি হবে? যেটা আমাদের অ্যাকচুয়াল কস্ট আমরা অলরেডি খরচ হয়েছে, কত ছিল আমাদের ক্ষেত্রে? $120 প্লাস বিএসসি মানে হচ্ছে 200 মাইনাস আনভ্যালু। আনভ্যালু ছিল 150। জি, তার মানে দেখেন 200 মাইনাস হচ্ছে 150, তার মানে হচ্ছে 170। তার মানে খরচ একটু বেশি হয়ে গেল, কারণ আমরা কি মানে আবার প্ল্যান সিপিআই ফলো করতেছি। প্ল্যান সিপিআই কি ছিল শুরুতে? মোস্ট প্রবাবলি মানে
আমরা ধরে নিচ্ছি যে 1, মানে যেটা প্ল্যান করছে ওইভাবে যাবে। আচ্ছা, পরেরটা দেখেন, পরেরটা ওই কেসে আমরা ইউজ করব যেখানে ইনিশিয়াল প্ল্যান ইজ নো লঙ্গার ভ্যালিড। মানে আমরা এমন খারাপ পারফরমেন্স করতেছি, ধরেন সিপিআই পাইলাম 0.25 বা 0.4, তাই এটা কি ভালো কোনো কিছু হলো? ম্যাসিভ একটা সমস্যা। হ্যাঁ, বা খুব হয়ে গেল সিপিআই ইকুয়াল টু 1.8, এটা তো আসলে ভালো কোনো ইন্ডিকেশন না। তার মানে আমরা এমন প্ল্যান করছি, মানে হয়তো বাজেট খুব বেশি ধরে ফেলছিলাম, বা আমরা পুয়ার প্ল্যানার। তো যদি এরকম হয় যে ইনিশিয়াল প্ল্যান ইজ নো লঙ্গার ভ্যালিড, তাহলে কি করতে হবে? অ্যাকচুয়াল এখন পর্যন্ত যা কস্ট হয়েছে তার সাথে আমরা নতুন ভাবে কি করব, বটম আপ ইটিসি, মানে বাকি যে কাজটা আসছে তার আবার বটম আপ এস্টিমেট টু কমপ্লিট বের করব ম্যানুয়ালি। ঠিক আছে? তার মানে পরীক্ষায় যদি এই ম্যাথটা আসে তাহলে আসলে আপনার এই মানটা দেওয়া থাকবে যে বটম আপ এস্টিমেশন করে আমরা এই ভ্যালু পাইছি, বা বলে দেবে যে আর 3টা কাজ বাকি আছে, 3টার ভ্যালু হচ্ছে এত এত এত, তাহলে এখন তুমি তোমার এস্টিমেট কমপ্লিট কত হবে। তার মানে ওই 3টাকে যোগ করে বটম আপ পেয়ে যাবো আমরা এস্টিমেট টু কমপ্লিট, আর তার সাথে অ্যাকচুয়াল কস্টটা যোগ করবো। আমাদের ক্ষেত্রে আমরা বের করতে পারতেছি না, যেহেতু আসলে আমাদের ক্ষেত্রে এই ভ্যালুটা তো আমরা জানি না আসলে। হ্যাঁ, আর আমাদের ক্ষেত্রে নো লঙ্গার ভ্যালু আমরা বলি নাই। আর পরেরটা দেখেন, যেখানে বলা থাকবে, আমরা কিন্তু এই যে যখন ইউজ করছি তখন শুধু সিপিআই ইউজ করছি, তা আমরা শুধু কস্ট পারফরমেন্সটা কনসিডার করছি, শিডিউল পারফরমেন্স কনসিডার করছি না, করি নাই, এসপিআই ইউজ করি নাই। এখন যদি বলা থাকে ইফ বোথ দ্য সিপিআই এন্ড এসপিআই ইনফ্লুয়েন্স দ্য রিমেইনিং ওয়ার্ক, তাহলে আসলে আমরা এই ফর্মুলাটি ইউজ করব, এসি বিএসসি মাইনাস আর্ন ভ্যালু ডিভাইডেড বাই সিপিআই ইনটু এসপিআই। এটা গুণ করলে আমি জানি না কত হবে, কেউ দেখতে পারবেন? 120 প্লাস হচ্ছে উপরে কত হবে? এসপিএস 1.5 50 কত হয়? 1. আর গুণ হবে 1.25 ইনটু 1.5। এসপিএস 1.5 হ্যাঁ, এই দুটোর ফল দিয়ে এটাকে ভাগ করতে হবে, কত হয়? 146 না কত কিছু হয়, এরকম কিছু একটা হয় না? দেখেন তো, 120 এর সাথে এই ভাগফলটা যোগ করতে হবে। সিপিএস ছিল হলো 146। ঠিক আছে? তার মানে দেখেন আমরা যে 160 বলছিলাম তার চেয়ে ভালো এটা, খেয়াল করছেন? তাই না? কারণ কি? কারণ আমাদের এসপিআই কিন্তু আরো ভালো, সিপিআই তো 1.25 আর এসপিআই এর কি অবস্থা? 1.5। তখন কিন্তু কস্টিং আরো কমে গেল। ঠিক আছে? তো দেখেন এই যে 4টা ফর্মুলা কখন কোথায় ইউজ করবেন, এটা কিন্তু আপনার সিচুয়েশন যদি আসে, মানে এটা আসবে না আমি আশা করতেছি, আসলে রেজা ভাই আসেন। হ্যাঁ, আসলে একাধিক ফর্মুলা আসলে কাজে লাগবে, যে কোনো একটাই খাটবে। হ্যাঁ, মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। সিচুয়েশন, হ্যাঁ, কারণ হলো যে একাধিক যদি হয় তাহলে তো রেজাল্ট তো ডিফারেন্ট হয়ে যাবে। কাজে এখানে সিচুয়েশন যে একটা, যে কোনো একটাতেই অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, আপনার পরীক্ষায় একটা হবে আর কি। আমি দেখালাম আমারটার উপর বেস করে যে যদি হয় তাহলে আসলে কি হবে। কারণ ফর্মুলা 4টি মনে রাখতে হবে, 4টাই মনে রাখতে হবে এবং বুঝতে হবে এইটা একটু খুবই মানে কয়েকটা জিনিস খুবই সিরিয়াসলি করবেন, তাইলে আসলে বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে লাস্ট আমরা টপিকটা পড়ি, টিসিপিআই, যেটা আমরা শেষ ফর্মটা দেখি নাই। আর এই যে আমরা এইটাকে আলোচনা করছিলাম, এটা মিস দিয়ে না যে 1.0 হলে কি হয়, কারণ পরীক্ষা এরকম আসবে। আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে কোনটা কি বোঝায়। আচ্ছা, টু কমপ্লিট পারফরম্যান্স ইন্ডেক্স, তার মানে এখন আমরা যে স্টেজে আছি, বাকি কাজটা যদি আমরা করতে চাই, হ্যাঁ, তাহলে এটা আসলে আমরা কোন স্পিডে আমাদেরকে আগানো দরকার বাকি কাজটার জন্য। সিপিআই তো এখনকার কারেন্ট আজকের দিনের, কিন্তু আমি ভবিষ্যতের কথা চিন্তা করতেছি যে বাকি সময়টা যদি আমরা আমাদের বাজেটের মধ্যে কাজটা করতে চাই, কিংবা নতুন যে বাজেট প্ল্যান ইএসসি বা বিএসসি, বিএসসি মানে হচ্ছে প্ল্যান বাজেট, আর ইএসসি মানে নতুন বাজেট, যেটা পেলাম তার মধ্যে যদি করতে চাই, তাহলে আমাদের নতুন টু কমপ্লিট পারফরম্যান্স ইন্ডেক্সটা কি হবে সেটা বের করার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করি। একটা হচ্ছে বিএসসি টিসিপিআই, দেখেন একই জিনিস, ফর্মুলা দুইটা। একটা হচ্ছে বিএসসি মাইনাস ইভি, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? বিএসসি মাইনাস ইভি 50, আর নিচে কি হবে? বিএসসি মাইনাস এসি, আমাদের ক্ষেত্রে এটা কত হবে? 80।
তাহলে ভাগ করলে কত হয় দেখেন তো, এটা 50 কে 80 দিয়ে ভাগ করলে কত হয়? 0.625। ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যদি পরে খুবই স্লো আগাই, কোনো সমস্যা হবে? আমাদের সিপিআই এখন সিপিআই 1.25, নেক্সট ডে যদি আমরা 0.625 করেও আগাই, তাহলে কিন্তু আমাদের বাজেটে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আমাদের পারফরমেন্স যদি খারাপ করে দিই, তো ইন্টারপ্রিটেশনটা কি একটু খেয়াল করেন। যদি 1.0 বেশি হয় তাহলে হার্ডার টু কমপ্লিট, বাজেটের মধ্যে আপনি কমপ্লিট করতে কষ্ট হবে আপনার। আর যদি লেস দেন 1 হয় তাহলে ইজিয়ার টু কমপ্লিট। আমাদের ক্ষেত্রে কত পেয়েছি? 0.625। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করেন, পরীক্ষায় কিন্তু সিম্পলি প্রশ্ন আসবে এরকম, 0. TCPI ইকুয়াল টু 0.88। আপনাকে বলবে যে এরকম প্রশ্ন করবে যে প্রজেক্টটা কি হার্ডার টু কমপ্লিট, নাকি সেম টু কমপ্লিট, নাকি ইজিয়ার টু কমপ্লিট, নাকি কোনো ডিসিশন নেওয়া যাচ্ছে না। তাহলে 1 এর নিচে মানে কি ইজিয়ার। ঠিক আছে, আচ্ছা পরের ফর্মুলাটা একটু খেয়াল করেন। পরের ফর্মুলাটা হচ্ছে নিচে, উপরটা ঠিক আছে, নিচে কি ইএসসি নতুন যে বাজেটটা আমরা পাইছি, কত পাইছি? 160। সেটাকে ইউজ করা হয়েছে। কেন দুইটা ফর্মুলা আমি একটু পরে ব্যাখ্যা আসতেছি, আগে জাস্ট একটু দেখে নেই। তাহলে আমাদের ক্ষেত্রে যদি এটা ইউজ করতাম কত হবে দেখেন তো, উপরে 50 আছে আর নিচে কত হবে? ইএসসি আমাদের 160 ছিল, 160 minus 120 40, এটা 40 হবে। 40 দিয়ে ভাগ, তাহলে কত হয়? 1.25। 1.25। খেয়াল করছেন? তার মানে আমাদের এখন যে সিপিআই আছে, সেই সিপিআইটা তো মেইনটেইন না করলে 160 কি করতে পারবো? 160 করা যাবে না। তো এই জন্য আমাদের টিসিপিআই এবং সিপিআই কিন্তু সেম হয়েছে, কারণ আমরা চাচ্ছি যে এই বাজেটের মধ্যেই করতে যাচ্ছি, নতুন যেটা আমরা ভালো একটা বাজেট পাইছি। তার মানে 200 প্ল্যান করছিলাম কিন্তু 160 পাচ্ছি। তার মানে 160 যদি অ্যাচিভ করতে চাই তাহলে আমাদের 2 সিপিআই অবশ্যই 1.25 রাখতে হবে, না হয়তো আমরা পারবো না। ঠিক আছে, সো তার মানে কি আমরা যে হার্ড ওয়ার্ক করতেছিলাম সেটা কিন্তু সেম রাখতে হবে। মানে 1.0 মানে কি আমাদেরকে ওই হার্ড কাজটা করে যেতে হবে, আমরা যেরকম পারফর্ম করতেছিলাম ওই রকম প্রোডাক্টিভিটি রাখতে হবে, তাহলে আসলে আমরা 160 এর মধ্যে করতে পারবো। আচ্ছা, এখন আসলে যে দুইটা ফর্মুলা কেন? দুইটা ফর্মুলা কারণ হচ্ছে দেখেন, একটু খেয়াল করেন যে আমরা প্রথম ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে কিন্তু একটা ব্যাপার আসতে পারে যে আমাদের আসলে প্ল্যানিংটা ভুল ছিল। কেন? একটা পার্সপেক্টিভ, অনেকগুলো 2-3টা পার্সপেক্টিভ আছে এখানে, যে আমাদের প্ল্যানটা ভুল ছিল বা আমরা বেশি ওভার বাজেট করে ফেলছিলাম, সেই জন্য আমাদের 0.625 হয়ে গেছে টিসিপিআই। এটা আসলে 0.85 বা 0.88 বা 0.95 হলে বেটার হতো, তাহলে আমাদের প্ল্যানিংটা ভালো ছিল। কিন্তু আমাদের প্ল্যানিংটা আসলে ভালো হয়নি, একটা ইন্ডিকেশন হতে পারে এটা। আরেকটা ইন্ডিকেশন কি, যে আমাদের বাজেট যদি ম্যানেজমেন্ট দেখে, আমরা তো একটা পজিটিভ সিনারিও দেখছিলাম, তাই না? পজিটিভ সিনারিও দেখছিলাম, কিন্তু কোনো কারণে যদি আমাদের নেগেটিভ সিনারিও হতো তাহলে কি হতো? ইএসসি কি 200 বেশি হয়ে যেত না নেগেটিভ সিনারিওতে? খেয়াল করেন, 220 হতো ধরেন, বা 210 বা 240, তাহলে ম্যানেজমেন্ট কি আমাকে স্কোপ দিত যে তুমি ঠিক আছে 240 যেহেতু বলতেছে এটাতে করো? ম্যানেজমেন্ট বলতো যে না, তোমার অবস্থা প্রোডাক্টিভিটি খারাপ, আমি তোমার $200 বেশি দিতে পারবো না, তুমি রিপ্ল্যান করো, তুমি প্রোডাক্টিভিটি বাড়াও, তুমি পারফরমেন্স বাড়ানোর চেষ্টা করো। তখন কি করতো? $200 মধ্যে কিন্তু আমাকে করতে হতো। তাই $200 যদি আমি করতে চাই তাহলে কি হতো? তখন কিন্তু আমার হার্ড ওয়ার্ক করতে হবে, কাজের পরিমাণ বাড়াই দিতে হবে। না বাইরে দিলে তো এটাই করে ফেললাম আমরা। ম্যানেজমেন্ট তো সহজে বাজেট বাড়াবে না, বলবে যে তুমি বিএসসির মধ্যে করো, তাহলে আমাদের টিসিপিআই কি হবে? 1 এর বেশি হয়ে যাবে না? জি 1 এর বেশি করতে হবে, তার মানে হার্ডার হবে তখন ওইটাকে কমপ্লিট করা। আর ম্যানেজমেন্ট যদি অ্যাপ্রুভ করে নতুন 220, তাহলে আমি তখন ইএসসি দিয়ে এটা বের করে ফেললাম, যেটা আসলে আমাদের হয়তো কন্ট্রোল থাকবে আর কি প্রোডাক্টিভিটি। আর আবার যদি চিন্তা করেন, ম্যানেজমেন্ট যদি আমাদের ক্ষেত্রে দেখে যে $160 শেষ হয়ে যাচ্ছে, ম্যানেজমেন্ট কি বলবে যে তুমি এইটাতে করো, বিএসসি তে করো? তার মানে তো আমি তখন 0.625 মানে কি, আমি কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমি আসলে $200 খরচ করে ফেলবো। এন্ড ম্যানেজমেন্টকে আপনি দেখাইছেন যে $160 পারবেন, তাহলে ম্যানেজমেন্ট বললো ঠিক আছে, তাহলে তুমি নতুন ইএসসি তে করো যাতে আমার টাকাটা বাঁচে। আর যদি এইটাতে করি আমরা, পারফরমেন্স ভালো, আবার বিএসসি মেনটেন করতে চাই,
তাই তো পারফরমেন্স খারাপ করবো আমরা এবং এট দ্য এন্ড অফ দ্য ডে প্ল্যান কস্টলি খরচ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন এই ফিগারটা দেখেন, এই ফিগারটা থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে। আমরা আগেও পড়ছিলাম বোধহয় যেটা আমরা বুঝলাম না যে গ্রাফে আঁকা যায়, যেখানে কিন্তু তিনটা আছে। এই যে আনভ্যালু, আনভ্যালু কোনটা? এই যে এটা অ্যাকচুয়াল কস্টের অবস্থা এখানে। প্ল্যান ভ্যালু কোনটা? এটা প্ল্যান ভ্যালু একটা লাইন যেটা আসলে এন্ড পর্যন্ত আঁকা যাবে যদি আপনি প্ল্যানটা করছেন, আর বাকিগুলো কিন্তু আঁকা যাবে না। ডেটা ডেট, এটা হচ্ছে স্ট্যাটাস ডেট কিংবা ডেটা ডেট, যে ডেটা নিচ্ছেন সেই ডেটটা আপনি এখানে দেখতেছেন। তাহলে এখানে কি অবস্থা? এই প্রজেক্টটা কি আন্ডার বাজেট নাকি ওভার বাজেট? ওভার বাজেট। এই যে ডেটা ডেটে এটা কিন্তু আমরা ওভার বাজেট আছি। ওই যে কস্ট ভেরিয়েন্স মনে আছে, এখানে কিন্তু আর্ন ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল কস্ট, তাহলে কিন্তু নেগেটিভ আসবে। নেগেটিভ আসা মানে কি? আমাদের ওভার বাজেট হয়ে গেছে। থেকে টাকা নিতে হবে আরো ম্যানেজমেন্ট রিজার্ভ। তার ইন্ডিকেশনটা আমরা এখানে পাচ্ছি কিন্তু খেয়াল করছেন, এই যে ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে নিতে হচ্ছে আমাদের। আর ইয়াটা কি হবে তাহলে? শিডিউলের কি অবস্থা? শিডিউল ভেরিয়েন্সের কি অবস্থা? শিডিউলে আমরা আগে আছি না পিছিয়ে আছি? ঠিক আছে, ঠিক আছে। আন্ডার শিডিউল না ওভার শিডিউল? এটা আন্ডার শিডিউল হওয়ার সম্ভাবনা। মানে শিডিউলের পিছনে, শিডিউলের পিছনে না আগে? শিডিউলের পিছনে আছে না কি অবস্থা? এখানে তো স্কেজুয়াল নাই, মানে এই নাই, এটা আবার কি বললাম? সরি এখানে প্ল্যান থেকে তো উপরে আছে। হ্যাঁ, তাহলে কি আমরা কি শিডিউলে আগে আছি না পিছিয়ে আছি? ইভিটা প্ল্যান্ডের নিচে আছে না? ইভি মাইনাস কি প্ল্যান ভ্যালু? ইভি মাইনাস পিভি। হ্যাঁ, তাই তো আমরা নেগেটিভ পাচ্ছি এখানেও, কারণ ইভি সব লাস্টে আছে। জি জি, এটা পিছনে আছে। তাহলে আমরা এই প্রজেক্টের সিনের পরীক্ষা কিন্তু চলে আসতে পারে। এই ছবিটা দিয়ে দিবে, এবার আপনাকে যে চারটা অপশন দিবে, ওভার বাজেট, আন্ডার শিডিউল, ওভার শিডিউল, ওভার বাজেট, এরকম কিন্তু অপশন দিবে। সো আপনাকে কিন্তু এই ফিগার দেখেই বলে দিতে হবে যে আসলে কি অবস্থা আপনার। ঠিক আছে? এবং এই যে আমরা যে ইয়াগুলো দেখলাম, এই যে এটা হচ্ছে বিএসসি যেটা আমাদের প্ল্যান ছিল, আর ইএসসি কোনটা যেটা নতুন, এই ডাটার উপর ডিপেন্ড করে আমরা নতুন এটা পাচ্ছি। আর ইটিসি কোনটা? যে এখান থেকে ইএসসি পর্যন্ত যেটা, সেটা হচ্ছে ইটিসি, এস্টিমেট টু কমপ্লিট। বাকি কাজটা করতে কত টাকা লাগে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। তো আচ্ছা, আরেকটা খেয়াল করেন, এখানে আরেকটা ফিগার আছে টিসিপিআই। এটা প্ল্যান ভ্যালু, আসলে প্ল্যান ভ্যালুর উপরে থাকতে হবে সব প্রজেক্ট ভায়াবল হতে গেলে, তাই তো? আনভ্যালু যদি প্ল্যান ভ্যালুটা উপরে থাকতে হবে, আর্ন ভ্যালুটা। এসিও থাকতে হবে উপরে, থাকতে পারে, যে কেউ যার উপরে থাকতে পারে। যেমন আপনার প্ল্যান ভ্যালু এখানে, আপনার আর্ন ভ্যালু হয়তো এখানে, কিন্তু অ্যাকচুয়াল কস্ট হচ্ছে তার উপরে। তাহলে কি হবে? অ্যাকচুয়াল কস্ট এখানে, আর্ন ভ্যালু এখানে, একটু বুঝে নেন কিন্তু। আর এটা হচ্ছে প্ল্যান ভ্যালু। তাহলে এই প্রজেক্টের কি অবস্থা বলেন তো? এটা এই প্রজেক্ট ওভার বাজেট তো উপরে উঠে গেছে। এটা ওভার বাজেট আন্ডার স্কেজুয়াল, কম সময় শেষ করে ফেলছে। ওভার বাজেট আন্ডার স্কেজুয়াল। টাইম কিন্তু আমরা আন্ডারে আছি, আমাদের কন্ট্রোলের টাইমটা ঠিক আছে, টাইম ঠিক আছে, কিন্তু কস্ট কিন্তু ঠিক নাই। ঠিক আছে সবাই? জি, ওকে। পরীক্ষা প্রশ্ন আসবে, এই জন্য বললাম আর কি। আচ্ছা, এখানে দেখেন টিসিপি এর একটা ফিগার পিএমবকে আছে, এটা একটু অবশ্যই দেখে নিয়েন। যে আমরা এখানে দেখতেছি যে ফর্মুলাটার যে মানেটা আসলে কি দেখেন, ওয়ার্কিং, ওই যে আমরা উপরে দুইটা ফর্মুলা ইউজ করছিলাম তাই না? ওয়ার্ক রিমেইনিং, সেটা হচ্ছে বিএসসি মাইনাস আর্ন ভ্যালু, সেটা আসলে ওয়ার্ক রিমেইনিং, কতটুকু কাজ বাকি আছে, কতটুকু পরিমাণ কাজ বাকি আছে, সেটা হচ্ছে বিএসসি মাইনাস ইভি, টিসিপি এর যে উপরে আমরা ইউজ করছিলাম। আর ফান্ডস রিমেইনিং কত, সেটা আসলে এটার বিয়োগফল, কিংবা ম্যানেজমেন্ট যদি নতুন ইএসসি অ্যাপ্রুভ করে তাহলে এটার বিয়োগফল, সেটা হচ্ছে রিমেইনিং ফান্ড। ঠিক আছে, এটা একটু মনে রাখেন, এই ইন্টারপ্রিটেশনটা একটু মনে রাখেন। উপরটা হচ্ছে ওয়ার্ক রিমেইনিং আর নিচেটা হচ্ছে ফান্ডস রিমেইনিং। এখানে যে ফিগারটা দিচ্ছে দেখেন, আমরা এখানে যে ইএসসি দেখতেছি সেটা কি ভালো না খারাপ? লেস দ্যান 0 ভালো। হ্যাঁ, ভালো। ভালো। TCPI less than 1 means easy to finish. হ্যাঁ। আর এটা টিসিপিআই।
মানে হচ্ছে এটা বোঝা যাচ্ছে যে ইএসসি টা মানে প্রথমে হয়তো ফেলছে, যদি আমি বিএসসি টা নেই তাহলে আমার কষ্ট হবে এটা কমপ্লিট করতে, বাজেট আমার কম। আমি ইএসসি টা নিলে আমার বাজেটটা বেশি থাকবে, আমার কমপ্লিট করতে সুবিধা হবে। প্রথমে আর কি বাজেটটা কস্টিংটা বেশি করে ফেলছে, 200 জায়গায় 220 এরকম। হ্যাঁ, এখানে আসলে সিপিআই যেটা, সিপিআইটা কিন্তু আমরা খারাপ কন্ডিশনে আছি। হ্যাঁ, সো এটা যদি আমরা এখন উদ্ধার করতে চাই তাহলে আসলে আমাদের পারফরমেন্সটা 1 এর উপরে চলে আসতে হবে। নাহলে কিন্তু আমরা পাবো না, যদি আমরা বাজেটটাকে আমরা মিট করতে চাই। এখন আমরা যে অবস্থায় আছি সেটাতে আসলে আমাদের ইএসসিটা এক্সিড করে যাবে, যেটা আমাদের সিপিআই পারফরমেন্সটা খারাপ। সিপিআই আসলে 1 এর নিচে আছে, যে 1 এর নিচে আছে সিপিআইটা। সো আমরা যদি আসলে বাজেটকে টাচ করতে চাই তাহলে কি হবে, আমাদের কিন্তু সিপিআইটাকে বাড়াতে হবে, নাহলে আমরা পাবো না। খায়া না খায়া কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, লাস্ট টপিক আমরা আসেন দেখি একটু। লাস্ট টপিকটা হচ্ছে, আমি বোধহয় ওপেন করে রেখেছিলাম, ওই যে আপনাদের, হ্যাঁ যেটা, আচ্ছা এটা পিডিএফ থেকে পড়াবো, যে ভ্যালু স্টিম ম্যাপ। ভ্যালু স্টিম ম্যাপে আসলে পিএমবকে জাস্ট ডেফিনেশনটা আছে, পিএমবকে না তো স্টুডেন্ট ম্যানুয়াল, এটা আছে কিন্তু এটা আছে লিনের একটা টুল, কিন্তু লিনের টুল ভ্যালু স্টিম ম্যাপিং। A lean enterprise technique used to document, analyze, and improve the flow of information. And the presentation slide. এটা আসলে যে ইয়াতে আছে সাপোর্ট টিম পারফরম্যান্স, ওইটা লাস্ট স্লাইড। সাপোর্ট টিম পারফরম্যান্সের লাস্ট স্লাইড এটা। সো ঠিক আছে। সো ভ্যালু স্ট্রিম ম্যাপে আসলে আমাদের মেইনলি আসলে আমরা ভ্যালু স্ট্রিম মানে কি, ওই যে ভ্যালু ক্রিয়েট করার জন্য কি কি প্রসেস, পিপল, হ্যাঁ, এবং ইনফরমেশন কানেক্টেড, সেটাকে যদি আমরা মানে ফিগার রাখি, সেটাকে বলা হয় ভ্যালু ম্যাপিং। যে মানে কাস্টমারের অর্ডার থেকে ভ্যালু ডেলিভারি দেওয়ার মতো যে সমস্ত প্রসেস, পিপল, ইকুইপমেন্ট কানেক্টেড, সেটা হচ্ছে আমাদের ভ্যালু স্ট্রিম আমাদের। এখন সেই ভ্যালু স্ট্রিমটাকে যদি আমরা ম্যাপ করি, মানে ড্র করি, হ্যাঁ, তাহলে যে এরকম আমরা ড্র করছি, যে আমার কাস্টমারের সাপ্লায়ার রিসিভ করছি, ঠিক আছে, রিসিভ করছি কাস্টমারের কোনো একটা অর্ডারের এগেইনস্টে আমরা সাপ্লায়ারের কাছ থেকে কিছু র ম্যাটেরিয়াল নিয়েছি, তারপর এই প্রসেসগুলো ফলো করে আমরা কাস্টমারকে শিপিং এর জন্য ডেলিভারি দিচ্ছি। মাঝখানে এই সমস্ত ফ্লো ছিল, যে এটা হচ্ছে প্রোডাক্ট ফ্লো, এটা হচ্ছে প্রোডাক্ট ফ্লো, বিভিন্ন প্রসেস করে আমরা প্রোডাক্টটাকে তৈরি করছি। আর আবার ইনফরমেশন ফ্লো হচ্ছে বিভিন্ন স্টেপে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে বিভিন্ন পিপলের মধ্যে। সো এই যে প্রসেসগুলো হচ্ছে, এই প্রসেসের মধ্যে কিছু কিছু কাজ আছে যেগুলো আসলে ভ্যালু অ্যাড করতেছে আমার এই ভ্যালু স্ট্রিমে, আর কিছু কিছু কাজ আমাকে ওয়েট করতে হচ্ছে, যেটা আসলে ভ্যালু এডিং কোনো কাজ না। তো আমরা এইভাবে আসলে ভ্যালু ম্যাপটা আঁকি এরকম, যে যতটুকু 4 দিন আমি আসলে ভ্যালু এডিং কাজ করতেছি, তাহলে এটাকে আমরা এরকম টপ উপরে লিখি। আর যে একদিন আমরা ওয়েট করতেছি, তার মানে ওয়েট বা কোনো একটা কাজের জন্য ওয়েট করতেছি, বা এরকম কোনো কিছু যেটা আসলে আমার এই ভ্যালু স্ট্রিমে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না, কোনো কারণে এই টাইমটা আমাকে ওয়েট করতে হচ্ছে, কোনো কাজ নাই। যেমন আমরা অ্যাপ্রুভালের জন্য 1 সপ্তাহ ওয়েট করে বসে আছি, অ্যাপ্রুভাল না হলে নেক্সট কাজটা করতে পারছি না, নেক্সট প্রসেসটাতে যেতে পারছি না, বা এই প্রসেসটা শেষ, এই টোল গেটে এসে আমরা আসলে রিভিউ করার জন্য দিছি লোকজনকে, এখন রিভিউ করতে 2 দিন নেবে, তার আগে কিন্তু আমরা এখন ডাইরেক্টলি প্রোডাকশনে কোনো কাজ করতে পারছি না। এটাকে আমরা নিচে লিখি, নিচে দিই, তারপর আবার 2 দিন যেটা ভ্যালুয়েটিং সেটা আবার উপরে চলে যায়, আবার যেটা কোনো ভ্যালুয়েটিং না সেই কাজটা 2 মিনিট সেটা নিচে। এইভাবে আসলে আমরা এই ভ্যালু স্ট্রিম ম্যাপটা ড্র করি, যেটা ভ্যালু অ্যাড করে সেটা কার্ভের উপরে থাকে, যে সময়টা কোনো ভ্যালু অ্যাডিং কাজ নাই সেটা আমরা নিচে ড্র করি, আইডল টাইম। সো এটা ড্র করলে এরকম একটা যে ফিগারটা তৈরি হয় সেটাকে আমরা আসলে ভ্যালু ম্যাপ বলতেছি। এবং তারপরে এটা কি হিসাব করা হয়, এখানে আসলে প্রসেস এফিসিয়েন্সি বের করা হয় কিভাবে, সেটা আমি একটু নেক্সট স্লাইডে দেখাচ্ছি। পিএমবকে প্রসেস এফিসিয়েন্সি নিয়ে বলা নাই, এখানে আমি একটা আলাদা ভ্যালু স্ট্রিম ম্যাপ আপনাদের মানে কিভাবে ড্র করে এটা দেখাইছি। এখানে স্টেপ 1, 2 থেকে 16 একটু আপনারা পড়লেই বুঝতে পারবেন। যেমন এখানে ফোকাস গ্রুপস, রিসার্চ অন দ্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস 3 সপ্তাহ সময় নেবে। তারপর রাইটিং ইউজার স্টোরিজ, ক্রিয়েটিং স্টোরি ম্যাপ, এটা 2 সপ্তাহ সময় লাগবে। তাহলে আমাদের টোটাল 5 উইকস হচ্ছে ভ্যালুয়েটিং কাজ। আর ওয়েট ফর আপার ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল 3 উইকস, এই যে 3 উইক আমাকে জাস্ট অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হচ্ছে, কোনো কাজ করতে পারছি না, তাহলে এটা নিচে চলে আসবে 3 উইকস। তারপরে পরেরটা কি,
প্রায়োরিটাইজ ওয়ার্ক ইন ব্যাকলগ, তার মানে এখন আবার 3 কাজ করার সুযোগ পাইছি আমরা আবার কি করতেছি, একদিন কাজ করতেছি, তাহলে আমাদের উপরে চলে আসলাম। আবার কি করছি, এরপরে 3 দিন ওয়েট করতে হচ্ছে ডেভেলপমেন্ট টু স্টার্ট। আমাদের প্রায়োরিটাইজিং শেষ, কিন্তু টিম হয়তো ব্যস্ত অন্য কাজে, ওয়েট করতেছি 3 দিন ওয়েট করতেছি, তাহলে 3 দিন আবার নিচে চলে আসলো। এই যে উপরে কিন্তু এই প্রসেসের স্টেপস গুলো বলা আছে দেখেন। আর উপরে হচ্ছে এটা হচ্ছে ভ্যালুয়েটিং টাইম, এই যে যেগুলো আমরা উপরে দেখতেছি, আর নিচে হচ্ছে নন ভ্যালুয়েটিং টাইম। সো এই যে উপরটা হচ্ছে ওয়ার্ক ভ্যালুয়েটিং আর নিচেরটা হচ্ছে ওয়েট। তো আমরা কিভাবে বের করি এটা, এই যে এইভাবে, যে এখানে একটা মেথড দেওয়া আছে, এটা কিন্তু গত ক্লাসে আপনাদেরকে আমি মানে শেয়ার করছি পিডিএফ ফাইল, মানে এটা আমি চেঞ্জ করছিলাম প্রিভিয়াস স্লাইডে, কিন্তু এই স্লাইডে আমি চেঞ্জ করি না, তো সেজন্য আগের স্লাইডগুলো আপনাদের দিয়ে দিয়েছি। এখানে আসলে প্রসেস এফিসিয়েন্সি মারা হয় এইভাবে, ভ্যালু অ্যাডেড টাইম ডিভাইডেড বাই টোটাল সাইকেল টাইম। এখানে একটা সিচুয়েশন দিছে দেখেন, এই যে ক্যালকুলেট দ্য প্রসেস সাইকেল এফিসিয়েন্সি অফ ওয়েটিং ইন লাইন ফর 10 মিনিটস টু ইউজ এ কার ওয়াশ ফর 5 মিনিটস। আপনি কার ওয়াশ করতে গেছেন, তার জন্য আপনি ওয়েটিং এ অপেক্ষা করতেছেন 10 মিনিটস, ধরেন গ্যাস রিচার্জ করতে গেছেন আর 5 মিনিটে আপনার গ্যাস ভরাতে লাগবে, তাহলে টোটাল সাইকেল টাইম কত, 15। আর আসল কাজ গ্যাস ভরাচ্ছে কয় মিনিট, 5 মিনিট, তাহলে এটা ভাগ করলে আমরা পাচ্ছি 33%। হ্যাঁ, ভ্যালু অ্যাডেড টাইম 5 মিনিট আর টোটাল সাইকেল টাইম হচ্ছে আমাদের 15 মিনিট, তার মানে আমাদের প্রসেসের এফিসিয়েন্সি 33%। তার মানে কি আসলে আমাদের কাছে ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে। আমরা যদি কিউগুলোকে আরো স্ট্রিমলাইন করতে পারতাম, বা আমাদের যদি আরো বেশি ইকুইপমেন্ট বা ফ্যাসিলিটিস থাকতো, তাহলে হয়তো আমাদের এই যে প্রসেস টাইমটা 33, এটা তো আরো বাড়ানো যেত, ঠিক আছে, 80% 70% করা যেত। সো এইভাবে কিন্তু আমরা খুবই একটা মানে ছোট এবং সিম্পল টুল, যেটা দিয়ে আসলে প্রসেস এফিসিয়েন্সি মেজার করা যায়, এবং আপনি সেটাকে মেজার করার পরে মানে করতে পারবেন যে এটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি। সো এটা কিন্তু লিনে ইউজ হয়, লিনের টুল এটা, ঠিক আছে। অলরাইট, সো উই আর ডান। রেজা ভাই, এই ডিসিশন ট্রি অ্যানালাইসিসটা দেখা দিতেছিলেন না? ও আচ্ছা, হ্যাঁ, ডিসিশন ট্রি অ্যানালাইসিসটা বলছেন যে নেক্সট ইসে। হ্যাঁ, এটা এখানে আছে নাকি? কোথায় ছিল এই টপিকেই তো আছে মনে হয়। ওই যে মন্টি কার্লো সিমুলেশন, তারপরে নেট প্রম্পটার স্কোর, তারপরে এবিটি টেস্টিং এর পরে তো ডিসিশন ট্রি অ্যানালাইসিস ছিল। এটা কোথায় আছে? মানে নতুন স্লাইডে তো নাই, এটা প্রবলেম হচ্ছে একটা। এটা হলো বি, টপিক বি তে ছিল, স্লাইডে নাই। তার মানে এই টেক্সটের মধ্যে আছে, আমি যেটা দেখাচ্ছিলাম পিডিএফ, সেখানে আছে আসলে। এটা তো নাই না, 5 এ আছে। দাঁড়ান একটু ওপেন করি। এখানে তো কোশ্চেন অলরেডি বলছিলেন। এটা আসলে পিএম বক থেকে করবেন, পিএম বকে খুব ভালো আছে আর কি। আচ্ছা, ওই যে ডিসিশন পিএম বকে কোথায় আছে? রিস্ক চ্যাপ্টার রেফারেন্স বলা আছে এখানে, 11 নম্বর চ্যাপ্টারে আছে পিএম বকে রিস্ক চ্যাপ্টার। এই যে এটা, এই যে এখানে আসলে খুব একটা ভালোভাবে দেওয়া নেই, পিএম বকটা একটু করতে হবে। হ্যাঁ, সো ডিসিশন ট্রি অ্যানালাইসিস আসলে আমরা দুইটা কারণে ইউজ করি। রিস্ক ইউজ করি আমরা রিস্কের ম্যানেজমেন্টের জন্য, যে আমরা আসলে কোন অপশনটা আমাদের বেটার বা কোন অপশনটা বেস্ট, যেটা দিয়ে আমরা রিস্ক হ্যান্ডেল করবো। আর আরেকটা ডিসিশন ট্রি অ্যানালাইসিস আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইউজ করতে পারি। এখানে আসলে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইউজ করাটা দেখানো হয়েছে, এবং আমরা একটা ফর্মুলা ইউজ করি। স্টুডেন্ট ম্যানুয়ালে বেশ ডিটেইল আছে, স্টুডেন্ট ম্যানুয়ালে, ঠিক আছে। সো একটা ফর্মুলা ইউজ করি, যেটা গত ক্লাসে আমি দেখাচ্ছিলাম। কি ফর্মুলা? ও স্ক্রিন তো দেখাইনি, না দেখে কথা বলতেছি। হ্যাঁ, এই যে এটা কিন্তু আপনাদের কোথায় আছে? টপিক বি তে কিন্তু আছে। হ্যাঁ, টপিক বি তে আছে। হ্যাঁ, এই যে বিজনেস এনভায়রনমেন্টের টপিক বি তে আছে। জি, সো এটাতে দেখেন, এখানে আসলে আমরা একটা ফর্মুলা ইউজ করি। সেই ফর্মুলাটা হচ্ছে ইএমভি, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, ইকুয়াল টু হচ্ছে পি ইনটু আই।
প্রবাবিলিটি এবং ইম্প্যাক্ট আসলে টাকার অঙ্কে। আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডিসক্রিমিনেটরি অ্যানালাইসিস করতে পারি, যেটা এই আপনার 2 নম্বর টপিকে আছে আর কি। স্টুডেন্ট ম্যানুয়ালে ডিটেল আছে, পিএমবকে আরো ভালো আছে। পিএমবকে 11 নম্বর চ্যাপ্টার আছে, রিস্কের চ্যাপ্টারে। সেটা আসলে রিস্কের কোন অপশনটা আপনার জন্য বেস্ট হবে সেটাকে আইডেন্টিফাই করার জন্য, কিন্তু ব্যাপার একই, সবগুলোর ফর্মুলা হচ্ছে এইটা, ঠিক আছে? সো এইটাকে বলা হয় আসলে ডিসিশন নোড। আমরা কোন ডিসিশন নিতে যাচ্ছি, এটা হচ্ছে অপশনস নোড। আরেকটা কি যেন ছিল, এটা হচ্ছে আরেকটা হচ্ছে চয়েস নোড, এটাকে বলা হয় চয়েস নোড। আর এটা হচ্ছে ডিসিশন অপশন নোড, আর একটা হচ্ছে ডিসিশন নোড। সেখানে আমরা দেখেন কি করতে যাচ্ছি, আমরা চাচ্ছি যে এখানে আমরা 3টা ভেন্ডরের কাছ থেকে আমরা প্রপোজাল পাইছি কোন একটা কাজ করার জন্য। ভেন্ডর এ 100K আপনার কাছে ইয়া করছে, আর 120 সে প্রপোজাল দিচ্ছে, আর 90K হচ্ছে ভেন্ডর সি দিয়েছে। সো পারচেজ বয়লার ফর পাওয়ার প্ল্যান্ট। আমাদের ডিসিশন পয়েন্টটা কি, আমরা আসলে ডিসাইড করতে যাচ্ছি যে কোন ভেন্ডরের কাছ থেকে কিনবো বয়লারটা আমাদের পাওয়ার পয়েন্টের জন্য। তার মানে এটা একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্টের প্ল্যান করতেছি আমরা। সো তাহলে এই যে আমরা ড্যাশ কালার দেখতেছি, বিডামন্ড, ভেন্ডর এ, ভেন্ডর বি, ভেন্ডর সি। বিডামন্ড মানে যেটা ভেন্ডর এ হচ্ছে 1000, ভেন্ডর বি হচ্ছে 120, আর ভেন্ডর সি হচ্ছে 90। এখন দেখেন অপশন দেখেন, বেস্ট কেস সিনারিও আর ওয়ার্স্ট কেস সিনারিও। এটা আসলে স্টুডেন্ট ম্যানুয়ালে বলা আছে। বেস্ট কেস সিনারিও মানে আপনি হয়তো আগে এই 3 ভেন্ডরের সাথে কাজ করছেন, এবং এই যে বয়লার টাইমলি আপনাকে দেওয়ার চান্সটা, কার কিরকম অপশন আছে সেটা আপনি জানেন, প্রবাবিলিটিটা কিরকম আছে। যেমন আপনি এই ভেন্ডরের ব্যাপারে কনফিডেন্ট যে সে আসলে তার 60% চান্স আছে যে টাইমলি আপনাকে বয়লারটা ডেলিভারি দিবে। আর ফোর্স কেসে মানে 60% চান্স আছে, তার মানে কি বাকিটা হচ্ছে 40% আসলে ওই টাইমের মধ্যে সে বয়লার নাও দিতে পারে। আর ভেন্ডর বি ব্যাপারে আপনার অ্যানালাইসিস হচ্ছে তার 40% মাত্র চান্স আছে, তার মানে 60% আসলে সে দিতে পারবে না ওয়ার্স্ট কেস সিনারিও। আর ভেন্ডর সির ক্ষেত্রে 70% দিতে পারবে, আর না দিতে পারা মানে 30% টাইম মেইনটেইন করতে পারবে না। হ্যাঁ, সো পরীক্ষায় অনেক সময় একটা দেওয়া থাকবে যে 70%, তার মানে বাকিটা হবে 30%। বাকিটা তো বিয়োগ করে বের করে নিতে হবে। হ্যাঁ, বিয়োগ করলেই হবে আর কি। কিন্তু ভাই এখানে একটা ইস্যু আছে, প্রথমে যেমন দেখলাম 100K, কিন্তু এখানে তো গুণ দিচ্ছে 200K দিয়ে। কোথায় 60-40 যে 0.6 * 200। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আসতেছি, এখনো আসি নাই আসলে। আচ্ছা, এটা কি হচ্ছে, এটা আসলে ওখানে বলা আছে, দেখবেন ওখানে বলা আছে যে যদি আমরা টাইমলি পাই, হ্যাঁ, তাহলে আমরা বয়লারটা ইউজ করে যে বেনিফিটটা পাবো সেটা হচ্ছে 200K মনিটরি বেনিফিট। হ্যাঁ, মনিটরি বেনিফিট। আপনার আমি মনে হয় স্টুডেন্ট, আপনাদের যদি বিরক্তি না লাগে তাহলে স্টুডেন্ট ম্যানুয়ালটা একটু যাই, দেখেন যে এখানে আমরা এই টপিকটাতে আসলে আছি, এই টপিকটা লাস্টে এখানে সুন্দরভাবে আছে। এই যে এটা, এই যে এখানে আছে, ওখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, আর এই যে এই একটা আলাদা এক্সারসাইজ আছে, আর এটা আসলে আলোচনা আছে 263 তে আছে পিএমবকের। এই যে এখানে আছে, এটা এক সেম, এটা না অন্য এক্সাম্পল দেওয়া আছে এখানে। দেখেন এখানে বলা আছে কিন্তু যে এটা হচ্ছে, এই যে এখানে কি বলা আছে একটু খেয়াল করেন। As shown in the preceding figure, 3 vendors have provided bids on a new boiler. These bids are referred to as the cost of making a decision. Based on historical data from other projects, vendor A has a 60% probability of on-time delivery, and impact হচ্ছে এই যে 200K impact, যেটা এটা পজিটিভ ইম্প্যাক্ট সেটা হচ্ছে 200K। The resulting risk is 120, ওই যে গুণ করে পেলাম আমরা। সো এইভাবে কিন্তু প্রতিটার জন্য বলা আছে, হ্যাঁ এটা। আর দ্য ভেন্ডর এ ইজ, যদি লেট হয় তাহলে ইম্প্যাক্ট অফ 50। যখন নেগেটিভ হবে তখন আমরা আসলে মনিটরিং ভ্যালু যখন ক্যালকুলেট করি তখন এটা মাইনাস নেই, নেগেটিভ নিয়ে আসে। সেই সব কিছু কিন্তু বলা আছে। সো ওইটা বলা আছে, তার উপর যদি বেস করে এখন আমরা দেখি, হ্যাঁ তাহলে বলা আছে কিন্তু যে যদি আমাদের পজিটিভ ইম্প্যাক্ট হয়, স্ক্রিনে যাচ্ছে আমি আবার। ও এতক্ষণ কি স্ক্রিন দেখেন নাই নাকি? না, স্ক্রিন দেখে নাই। তাহলে কি একটু বড় করা যায় নাকি?
হ্যাঁ, স্টুডেন্ট ম্যানুয়ালটা আমি দেখাচ্ছিলাম যে এখানে আছে। স্টুডেন্ট ম্যানুয়ালে এই যে আমরা এখানে ছিলাম ডেলিভার এন্ড প্রজেক্ট বেনিফিটস। এখানে এই যে এটা বলা আছে যে পিএম ওয়ার্কে কিন্তু এই যে এখানে আছে পোস্ট পেজ 435 এবং ওখানে আসলে অন্য এক্সাম্পল দিয়ে দেওয়া আছে আর এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। সেই যে এখানে আমরা বলতেছিলাম 200, তার মানে পজিটিভ এটার চান্স আছে 60% এবং আসলে যদি হয় পজিটিভ ইমপ্যাক্ট হবে 200K আর নেগেটিভ কত হবে সেটা বলা আছে 50। নেগেটিভ তখন ইউজ করা হয় পি এবং আই ফর্মুলায় যখন আসলে কি থাকে ইমপ্যাক্টটা নেগেটিভ হয়, মানে ওয়ার্স্ট কেস সিনারিও। তো সেটা কিন্তু এখানে বলা আছে স্টুডেন্ট ম্যানুয়ালে। যদি আমরা যাই নিচের পেজে, এখানে সব সিনারিওটা বলা আছে আসলে। এই যে এখানে বলা আছে যে ভেন্ডর এ has a 60% probability of on-time delivery and an impact positive impact of 200K। যেটা আমরা 120 কিভাবে পেলাম, যেটা মুসা জিজ্ঞাসা করতেছিল, ওটা আসলে ওই যে 60% ইনটু 200K, তাহলে 120 পাই আমরা। আর যদি ভেন্ডর এ লেট করে তাহলে যে আমাদের ইমপ্যাক্টটা হবে সেটা হচ্ছে 50। তার মানে নেগেটিভ যদি কস্ট হবে আমাদের, একটা কস্ট যাবে আমাদের 50, তার মানে নেগেটিভ হবে এটা, যেটা গুণ করলে আমরা -220K পাই। এইভাবে প্রতিটা কিন্তু সিনারিও এখানে বলা আছে, তার উপর বেস করে আসলে আমরা এটা সলভ করতেছিলাম। ওয়ার্স্ট কেস সিনারিও সবসময় নেগেটিভ না? হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ। তাই এটা কিন্তু বলা আছে যে 200 পজিটিভ ইমপ্যাক্ট হবে, তাহলে আমি কত পার্সেন্ট সেটা পি, এটা হচ্ছে পি প্রবাবিলিটি, এটা হচ্ছে কি আই, গুণ করে পাচ্ছি 120। আর নেগেটিভ হবে ইমপ্যাক্ট ভেন্ডর এর জন্য কত 50, কত পার্সেন্ট পি কত হবে, পি কিন্তু বলা নাই, তার মানে 60 যেহেতু এইটা, তাহলে বাকিটা হবে 40%। সো 40% ইনটু 50 তাহলে পাচ্ছে -20। তাহলে এই দুটো যোগ করে কত পাচ্ছি, এই দুটো যোগ করে পাচ্ছি এখানে কত 100K। আর এখানে কত ছিল 100K, তাই না? এটা 20K 200K হলো। আর এটাতে আসি আমরা, এখানে বলা আছে যে এরকম ইমপ্যাক্ট হবে আর কি। তাহলে এটা গুণ করলে কত হয় 40 হচ্ছে, আর এখানে হচ্ছে মাইনাসটা হচ্ছে 18, তাহলে পাচ্ছে মাত্র 22। হ্যাঁ, 22। তাহলে টোটাল কত হচ্ছে 142 এটার ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে আমরা সব বেনিফিট মিলে পাচ্ছি 200। হ্যাঁ, দুইটা বেনিফিট অ্যানালাইসিস করে, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে। আর এটা কি পাচ্ছি আমরা 56 পাচ্ছি আর 6 পাচ্ছি, তার মানে হচ্ছে 50। আর এখানে কত হচ্ছে 90, তার মানে 140। তাহলে এটা এখানে পাচ্ছি 22, এখানে পাচ্ছি 100, আর এখানে পাচ্ছি কত 40, 50, এখানে পাচ্ছি 50। তাহলে আমাদের দেখেন কোন অপশনটা আমাদের জন্য ভালো আর কি। ভেন্ডর এ ইজ বেস্ট। হ্যাঁ, ভেন্ডর এ হচ্ছে আমাদের বেস্ট। তাহলে আমরা কোন ভেন্ডরের কাছ থেকে বয়লার কিনবো সেটা আসলে হবে হচ্ছে ভেন্ডর এর কাছ থেকে আমরা বয়লার কিনবো। এখন এই যে 200টা কি হলো? 100 তো তার বেনিফিটটা তো আমি 100 পেলামই, তার প্রাইস ছিল 100। তারপর ভেন্ডর বি হলো ছিল 22K, তার প্রাইস ছিল হলো 120K। এখন সির যেটা ছিল, এখন এই যে 100 এর সাথে 100 যোগ করে 200টা কি আসলে? 200 এটা আমি তো এইখান থেকে যে বেনিফিটটা পেয়ে গেলাম, সেখানে তো 100 দেখেই তো বলতে পারি যে 100 যেহেতু এটা, সুতরাং এটা বোধহয় বেটার আউট অফ 3। আমি এই 100 এর সাথে 100 এর যে তার কোটেড প্রাইসটা যোগ করলাম, প্রাইস যোগ করার পর যে ফিগারটা পেলাম, এই ফিগারটা আসলে কি বলবো? এই ফিগারটাকে আসলে এখানে বোধহয় আমরা আসলে ডিসিশনটা মোস্ট প্রবাবলি এইখানেই নিতে হবে, যে আমাদের কস্টের সাথে না বোধহয়, কিংবা আবার যোগ করে নিতে হয় কিনা একটু দেখি। আমি একটা না ভাই, এটা কস্টের সাথে না, ডান পাশ থেকেই নিতে হবে। কোনটার প্রবাবিলিটি বেশি? হ্যাঁ, প্রবাবিলিটি কোনটার বেশি আসলে। হ্যাঁ, আসলে আপনার ডিসিশনটা নিতে হবে এখানে। সরি, কোথায় গেল? আচ্ছা, এটা দেখলে হবে। ডিসিশনটা আসলে নিতে হবে আপনার এই যে টোটাল ইএমবি এর উপরে। এটা এই জায়গাটাকে আমরা বলি টোটাল ইএমবি, এই জায়গাটা বলি টোটাল ইএমবি, মানে নেগেটিভ পজিটিভ যোগ করে আমরা যেটা পাই 100K, সেটা হচ্ছে টোটাল ইএমবি। ঠিক আছে?
এই টোটাল ইএমবি যেটা ভালো হবে আর কি সেটা আমরা নেব। সেখানে এটা পাইছে 100, এটা পাইছে 100 মাত্র 22, আর এটা পাইছে 50 পাইছে। তাহলে আমার টোটাল ইএমবি এটাতে সবচেয়ে বেশি, তাহলে এটা আমরা সিলেক্ট করব। আর এক নম্বর এরপর ভেন্ডার যদি বেস্ট, 2 নম্বর হলো সেকেন্ড চয়েস। হ্যাঁ, তাহলে কোনটা সেকেন্ড কোনটা হবে? যদি আমরা এক নম্বর ভেন্ডরকে না নেই তাহলে কোন ভেন্ডরকে আমরা সিকে সিলেক্ট নিতে করব? হবে, সি। ভেন্ডর সি। সি। এই প্রশ্নটা দেখেন এখানে আছে, কিন্তু আমরা যদি একটু নিচে যাই, এই যে এরকম একটা অঙ্ক দেওয়া আছে এখানে। ওকে, তাহলে আমাদের ক্লাস মানে অফিশিয়ালি আমরা শেষ করলাম। বেশ লম্বা জার্নি হলো আর কি ক্লাসটাতে। এই ক্লাস তো মিস করব, আপনার কথাই তো ভাই মন্ত্রমুগ্ধের মতো শুনতে ভালো লাগে। হ্যাঁ, তো এখন তো পড়তে হবে।